ওকে, সো এখানে ওয়ার্কশিটের স্টেপগুলো দেওয়া আছে যেগুলোকে আমরা রিয়েল টাইমে আপনাদের প্রবলেম 3.2 খেয়াল করে দেখেন, আমরা চ্যাপ্টার 4 করছি বাট থার্ড চ্যাপ্টারের একটা প্রবলেম, যেটা প্রবলেম 3.2, সেটাকে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার রিজন হচ্ছে এটা বোঝানো আপনাদের যে এই চ্যাপ্টার 4 এর যে ওয়ার্কশিট, এটা অ্যাকচুয়ালি আমাদের চ্যাপ্টার 1 2 3 এরই কনসেপ্টের উপর বিল্ড করা। ঠিক আছে, সো অলরেডি আমরা 1 2 3 তে যা শিখে ফেলেছি সেগুলোকে একটা সিঙ্গেল টেবিলে স্টেপ বাই স্টেপ সাজাবো, ছোটখাটো ক্যালকুলেশন করব, এতে করে আমাদের ওয়ার্কশিটটা রেডি হয়ে যাবে। ওকে, সো আমরা আজকের ওয়ার্কশিটে প্রবলেম 3.2টা একটু দেখব। অ্যান্ড এটার জন্য আপনাদের যে ফোল্ডারটা ড্রাইভ লিঙ্কে চ্যাপ্টার 4 এর ভিতরে আমি দেখাই দিচ্ছি। চ্যাপ্টার 4 এর ভিতরে দেখেন এই ওয়ার্কশিট টেমপ্লেটটা পেয়ে যাবেন। এটাকে আমি এক্সেলে ওপেন করেছি, এখানে আপনাদের ম্যাথ করাবো। সো একটা ওয়ার্কশিট দেখতে কেমন হয় সেটা আগে আমি আপনাদের রিভিউ করি। একটা ওয়ার্কশিট শুরু হয় আপনার এখানে হয় অ্যাকাউন্ট টাইটেল বা পার্টিকুলার্স যেটাই হোক এটা থাকবে। আমরা এখানে চাইলে অ্যাকাউন্ট টাইটেলসও লিখতে পারি, অসুবিধা নাই। ওকে, এখানে আমাদের ওই যে ক্যাশ, সাপ্লাইজ, প্রিপেড, ইন্স্যুরেন্স, মানে আমাদের ট্রায়াল ব্যালেন্সে বেসিক্যালি যা থাকে তাই আছে। তারপরে আমাদের 5টা মেইন কলাম থাকবে। প্রথম কলামকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স, দ্বিতীয় কলামকে বলা হয় অ্যাডজাস্টমেন্টস, তৃতীয় কলামকে বলা হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, ফোর্থ কলাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট হবে। এটা স্টেটমেন্ট শব্দটা আছে বাট জায়গার কারণে দেখা যাচ্ছে না, হোপফুলি লেট মি এক্সটেন্ড ইট, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আর ফিফথ কলাম হচ্ছে ব্যালেন্স শিট। সো আমি যদি আমাদের প্রিভিয়াস চ্যাপ্টারগুলোর সাথে এই টেবিলকে রিলেট করি, তাহলে এখানে নোটিসেবল ফ্যাক্টর দেখেন, আমি যে পোর্শনটুকু হাইলাইট করছি এটা কি আমাদের একটা দেখতে ট্রায়াল ব্যালেন্সের মতো না, যেটা আমরা অলরেডি চ্যাপ্টার 2 তে করে এসেছি। আর চ্যাপ্টার 3 এর ম্যাথ যখন করতাম এরকমই দেওয়া থাকতো, কোয়েশ্চেনে আগে একটা ট্রায়াল ব্যালেন্স, তারপর নিচে এক্সট্রা ইনফরমেশন থাকতো। এই ইয়েলো হাইলাইট করা পার্টগুলো ঠিক ওটার মতো কিনা বলেন তো? ইয়েস স্যার। রাইট, ইয়েস। এটা এতটুক গেল। এখন এর পরের কলামটা দেখেন, বলা আছে অ্যাডজাস্টমেন্টস, তার আন্ডারে ডেবিট এন্ড ক্রেডিট আছে। এই কলামটা হচ্ছে আমাদের সোললি চ্যাপ্টার 3 তে আমরা যে ডেবিটস আর ক্রেডিটস করেছি ওইটাই। মানে চ্যাপ্টার 3 তে আমরা আলাদা একটা ওয়ার্ড ফাইলে আমি আপনাদের ক্লাসে প্র্যাকটিস করিয়েছি যে এটা ডেবিট এটা ক্রেডিট এভাবে 7টা আইটেম করতে হবে, এরকম করে করিয়েছি। এই টেবিলের ভেতরে আমরা এগুলোকে আর আলাদা করে না লিখে এখানেই করে ফেলবো আর কি। ওকে, সো আমি এটা আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। তারপরে আমরা যেটা করব, এই দুইটা কলাম ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্টকে আমরা দুইটা কলামকে একসাথে মার্জ করে এখানে নিয়ে আসব, যাকে বলা হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ওকে, ভেরি ব্রিফলি যদি বলি, এই ট্রায়াল ব্যালেন্সকে আপনারা চিন্তা করতে পারেন এটা হচ্ছে অলরেডি আপনি ধরেন কোনো একটা অর্গানাইজেশনের এমপ্লয়ি। ওকে, আপনাকে আপনার বস বলল একটা রিপোর্ট প্রিপেয়ার করে দাও, আপনি এই ট্রায়াল ব্যালেন্সটা তার কাছে দিলেন। দেওয়ার পরে উনি এই রিপোর্টটাকে পড়ে দেখলো, পড়ে তার কিছু কারেকশন দিয়েছে, কিছু এডিটস করতে হবে এরকম আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে। তো এই এডিটগুলোই হচ্ছে মূলত অ্যাডজাস্টমেন্ট। এখন আপনি কি করবেন, এগুলোকে অ্যাডজাস্টমেন্টে বসায় দিবেন, এডিটগুলোকে আপনি কনসিডার করবেন, এডিটগুলোকে মেইন ফাইলে ঠিক করার পর আপনি যেটা পাবেন সেটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা আপডেটেড ফাইল। ওকে, এটা আমরা দেখব। তারপরে আর কিছু লাগবে না আমাদের, এই কলামে আমরা যা যা পাবো এখান থেকে সবকিছু, কিছু জিনিস ইনকাম স্টেটমেন্টে আমরা ট্রান্সফার করে দিব, আর কিছু জিনিস আমরা ব্যালেন্স শিটে ট্রান্সফার করে দিব। ঠিক আছে, আর কিছুই না। সো কোনগুলোকে কোথায় ট্রান্সফার করব সেগুলো আমরা ইন দা প্রসেস দেখবো আর কি। রাইট, তো এটাই হচ্ছে আমাদের একটা ওয়ার্কশিটের এন্টায়ার পিকচার, যেখানে আমাদের 5টা মেইন কলাম থাকবে। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটার আন্ডারে 2টা করে সাব কলাম থাকবে, ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্ট্রাকচার। তো এই জিনিসটা আমরা কিভাবে করব দেখেন, আমরা ডিরেক্ট কোয়েশ্চেনে চলে যাই। আপনাদের ট্রায়াল ব্যালেন্স করার জন্য ঠিক চ্যাপ্টার 3 তে যেমন কোয়েশ্চেন থাকতো ওইরকম কোয়েশ্চেনই থাকবে। চ্যাপ্টার 3 তে মনে আছে আমাদের একটা ট্রায়াল ব্যালেন্স আগে দেওয়া থাকতো, এটার বেসিসে আমাদের নিচে কিছু আদার ডেটা বা আদার ইনফরমেশন দেওয়া থাকতো। তারপরে কি বলতো, আপনাকে বলতো যে প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ। তো আমাদের এই কোয়েশ্চেনের সবকিছু সেম, জাস্ট রিকোয়ারমেন্টটা একটু এক্সটেন্ড করা আছে, সেটা হচ্ছে শুধু অ্যাডজাস্টিং এন্ট্রি প্রিপেয়ার করলে হবে না, পুরো ওয়ার্কশিট প্রিপেয়ার করতে হবে। ইন আদার ওয়ার্ডস, আপনাকে শুধু এই কলাম পর্যন্ত কাজ করে বসে থাকলে হবে না, যেটা আমরা চ্যাপ্টার 3 তে করেছি, বরং আমাদের এই পর্যন্ত সবকিছু করতে হবে। সো এখানে আমরা আজকে দেখব কিভাবে কি করতে হয়, রাইট? তাহলে ধরে নেন এটা হচ্ছে আপনাদের কোয়েশ্চেন।
ওকে, এটার বেসিসে আপনারা একটা ট্রায়াল ব্যালেন্স করবেন, সেটার জন্য একটা টেবিল দরকার। এই টেবিলটা আপনাদের বেশি কষ্ট করতে হবে না, দিস উইল বি drawn like a blank table in your exam script. ওকে, একটা ব্ল্যাঙ্ক টেবিল দেওয়া থাকবে, আপনাদের শুধু ভ্যালু বসানো, ক্যালকুলেশন করা, এই কাজগুলো করতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনাদের টাইম সেভ করার জন্য দেখেন এখানে যে কোয়েশ্চেনে যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে, হ্যাংস হোটেল ট্রায়াল ব্যালেন্স মে 31st 2022, এখানে দেখেন ক্যাশ, সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, ল্যান্ড, এইভাবে করে ইউটিলিটিস পর্যন্ত টোটাল আইটেম আছে। সবগুলোর সাম ডেবিটে হচ্ছে 99,680 এন্ড ক্রেডিটে হচ্ছে 99,680। সো এখানে কোয়েশ্চেনে যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে এটা আপনাদের এই শীটে আমি লিখে দিব, মানে এই পার্টটুকু আপনাদের কোয়েশ্চেনে আমি নরমালি দিয়ে দিব, বিকজ এটা আসলে ব্রেইনস্টর্ম করার কিছু না, এটা প্র্যাকটিস করার কিছু না, এটা জাস্ট কপি পেস্ট করার জিনিস। সো এটা দিয়ে আপনাদের এক্সামের টাইম ওয়েস্ট হবে না, আসলে এই জিনিসটা এক্সামে বা কোয়েশ্চেনে এমনি দেওয়া থাকবে। আপনাদের কাজ শুরু হবে মূলত এই কোয়েশ্চেনটা আপনি দেখে ফেললেন, সবকিছু আপনি প্রপারলি অ্যানালাইজ করে ফেললেন, এখন এই আদার ডেটা বা আদার ইনফরমেশন যেটা আছে এটাকে আমরা যে চ্যাপ্টার 3 তে ডেবিট ক্রেডিট দিয়েছি সেটাকে আমরা এই কলামে দেখেন এই অ্যাডজাস্টমেন্ট কলাম যেটা আছে এখানে ডেবিট ক্রেডিটে বসাবো আর কি। সো সেটার জন্য আমাদের এখন কাজ হচ্ছে টোটালি এই কলামে কাজ করা। সো এটাকে আমি হাইলাইট করে নিচ্ছি আপাতত। সোফার তাহলে আমরা কোন দিকে আগাচ্ছি এবং প্রিভিয়াস চ্যাপ্টার্স 1 2 3 এর সাথে কিভাবে রিলেট করেছি সেটা হোপফুলি আপনাদের কাছে ক্লিয়ার, রাইট? আমরা চ্যাপ্টার 3 তে যে ডেবিট ক্রেডিট করেছি আলাদা শীটে, এখন আমরা সেই ডেবিট ক্রেডিটটাই করব এই টেবিলের ভেতরে, আর কিছু না। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। এন্ড যেমনটা আপনাদের আমি শিখিয়েছিলাম যে যে কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি করতে গেলে আমাদের দেখতে হবে অ্যাকাউন্টিং কত পিরিয়ডের জন্য আমরা করছি। ওকে, এই জিনিসটা খুবই ক্রুশাল। আমাদের দেখতে হবে অ্যাকাউন্টিং কত পিরিয়ডের জন্য আমরা করছি। সো উপর থেকে নিচ পর্যন্ত পড়ে যেখানে আপনি এই হিন্টটা পাবেন সেটাকে নোট করে রাখবেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হ্যাংস হোটেল ওপেন্ড ফর বিজনেস অন মে 1 2022, তার মানে সে মে 1 2022 তে বিজনেস শুরু করে। তার ট্রায়াল ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে মে 31st এ, ইট মিনস মে 1 এ শুরু করেছে, মে 31st এ অ্যাকাউন্টিং করছে। সো এই বিজনেসটা বেসিক্যালি 1 মান্থ পর পর অ্যাকাউন্টিং করে থাকে, ইট ডাজ ইটস অ্যাকাউন্টিং আফটার এভরি 1 মান্থ। সো এখানে আদার ইনফরমেশন বা যত অ্যাডজাস্টমেন্ট আছে সেগুলোকে আমরা কিভাবে করব, সেগুলোকে ডেফিনেটলি আমরা এইভাবে অ্যানালাইজ করব যে ওই পিরিয়ডের মধ্যে মে 1 থেকে মে 31st এর যে 31 ডেজ এর পিরিয়ড আছে এর মধ্যে হয়েছে কিনা, এর মধ্যে যতটুকু হবে ততটুকু রেভিনিউ এক্সপেন্স আমরা নিয়ে আসবো, রাইট? এন্ড অ্যাজ ইউজুয়াল অ্যাজ বিফোর আমরা শুরু থেকে শুরু করতে পারি, বাট এবার আমরা একটু উল্টা কাজ করব। চ্যাপ্টার 3 তে আপনারা যেটা দেখেছিলেন আগে আমরা ডেবিট ক্রেডিট সিম্পলিফাই করে ফেলতাম, তারপরে গিয়ে আমরা অ্যামাউন্ট লিখতাম। এবার আমরা অ্যামাউন্ট আগে ক্যালকুলেট করে ফেলতে পারি এখানে, তারপরে গিয়ে আমরা ডেবিট ক্রেডিটে জাস্ট বসাই ফেলবো। ঠিক আছে, দুইটা অ্যাপ্রোচই আপনাদের দেখায় রাখলাম। অথবা আমরা যেটা করতে পারি আগের গুলোকেই ফলো করতে পারি, অসুবিধা নাই। ওকে, সো দেখেন এখন এটাতে আমরা যেটা করব, কিছু আইটেম আমাদের দেখেন ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে আর কিছু আইটেম দেওয়া নাই, মানে আমাদের ওয়ার্কশিটের কোয়েশ্চেনেই কিছু আইটেম দেওয়া আছে, কিছু আইটেম আসলে দেওয়া নাই। যেগুলো দেওয়া আছে সেগুলোকে রেখে দিব, যেগুলো দেওয়া নাই সেগুলোকে আমরা আগে বসাবো ধীরে ধীরে। ঠিক আছে, সো এখানে আদার ডেটা আমরা একটু নোটিস করি। দেখেন নাম্বার 1 আইটেমটা হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। সো ইউ রিমেম্বার যে প্রিপেইড ইন্স্যুরেন্স দেখা মাত্র আমাদের ব্রেইনে ক্লিক করবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। সো এখানে এবার কোয়েশ্চেন এসে দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স আর প্রিপেইড ইন্স্যুরেন্স কোনোটা কি অলরেডি দেওয়া আছে? আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্স কিন্তু অলরেডি দেওয়া আছে, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স কি আছে? এই এক্সিস্টিং আইটেমগুলোর মধ্যে ইন্স্যুরেন্স এক্সপেন্স কিন্তু নাই, বাট এটা তো আমাদের লাগবে। সো যেহেতু এখানে নাই বাট আমাদের লাগবে, আমরা যেটা করব নিচে এই যে টোটাল যে আছে এটার নিচ থেকে আর কি প্রত্যেকটাকে লেখা শুরু করব যেগুলো নাই। সো প্রিপেইড ইন্স্যুরেন্স আছে বাট ইন্স্যুরেন্স এক্সপেন্স নাই, সো আমি এটাকে এখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স লিখে ফেললাম। আমি একটু জুম ইন করে দিচ্ছি, দেখতে পাওয়ার কথা। ওকে, তাহলে এটা গেল।
নাম্বার 2 তে দেখেন সাপ্লাইজ এর কথা বলা হচ্ছে। আমরা অ্যামাউন্ট ক্যালকুলেশন সবকিছু এবার পরে চিন্তা করব। আমরা জানি যে সাপ্লাইজ এর অ্যাডজাস্টমেন্ট থাকলেই সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট হবে এন্ড সাপ্লাইজ ক্রেডিট হবে। সো তার জন্য আগে দেখেন এক্সিস্টিং অ্যাকাউন্ট গুলোতে আছে কিছু। এই যে দেখেন সাপ্লাইজ অলরেডি আছে কিন্তু, আর সাপ্লাইজ এক্সপেন্স কি কোথাও আছে? পুরোটা আমরা খুঁজে দেখলাম সাপ্লাইজ এক্সপেন্স নাই। তার মানে এটাকে আমরা নিচে সিরিয়ালি লিখবো আর কি, সাপ্লাইজ এক্সপেন্স লিখে ফেললাম। তারপরে থার্ড আইটেমে আমাদের ডেপ্রিসিয়েশনের কথা বলা হচ্ছে, এন্ড সেটার জন্য আমরা যেটা করব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হয়, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হয়। এখানে দেখব যে কোনটা আছে। সো ক্লিয়ারলি আমরা নোট করার পরে দেখতে পাচ্ছি একটাও নাই, আসলে একটাও নাই। সো যদি একটাও উপরে না থাকে আমরা সবগুলো নিচে নতুন করে লিখব। তো এখানে আমি আগে লিখছি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যান্ড অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এটা কিসের জন্য? বিল্ডিং এর জন্য কিন্তু, রাইট? বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন। সো এখানে আমরা পাশে ডাবল হাইফেন দিয়ে বিল্ডিং লিখে ফেললাম। ঠিক আছে, বিল্ডিং লিখে ফেললাম, ফাইন। নেক্সটে দেখেন নোট পেয়েবল আছে যার উপর আমাদের ইন্টারেস্ট হয়, এন্ড ইন্টারেস্ট আমরা জানি ইউজুয়ালি কি এটার নেচার, এটা হচ্ছে আমাদের এক্সপেন্স, বাট এটা আমাদের অ্যাক্রুড হয়ে থাকে, বকেয়া থাকে। এন্ড এটার জন্য আমরা ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করি আর ইন্স্যুরেন্স পেয়েবল ক্রেডিট করি, যদি আপনারা মনে করে থাকেন, মানে মনে রাখতে পারেন। তাহলে এবার উপর থেকে দেখেন এগুলোর মধ্যে কোনোটা কি অলরেডি আছে? ইন্স্যুরেন্স রিলেটেড, সরি ইন্টারেস্ট রিলেটেড কিছু নাই। সো এখানে আমরা নতুন করে লিখবো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট অ্যান্ড ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। একটা এক্সপেন্স একটা পেয়েবল হুইচ ইজ লায়াবিলিটি, এটা আমরা লিখে ফেললাম। তারপরে হচ্ছে আনআর্নড রেন্ট রেভিনিউ আছে। এটার নেচারটা আমরা জানি, এটার ট্রিটমেন্ট হচ্ছে আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট অ্যান্ড রেন্ট রেভিনিউ ক্রেডিট হবে। সো উপরে এসে দেখেন কোনোটা কি আছে? এখানে দেখেন আনআর্নড রেন্ট রেভিনিউ কিন্তু আছে, আর ইনফ্যাক্ট এখানে দেখেন রেন্ট রেভিনিউ কিন্তু আছে। তার মানে আমাদের এই আনআর্ন যে অ্যাডজাস্টমেন্ট, এটার জন্য দুইটা আইটেম অলরেডি দেওয়া আছে উপরে। সো যদি দুইটা অলরেডি দেওয়া থাকে আমাদের আর নিচে নতুন করে লিখতে হবে না। ওকে, নিচে নতুন করে আর লিখতে হবে না। এন্ড তারপরে স্যালারিজ এন্ড ওয়েজেস অফ 750 আনপেইড আনরেকর্ডেড, এই যে স্যালারিজ আছে। সো স্যালারিজ থাকা মানে আমরা জানি যে স্যালারিজ এক্সপেন্স ডেবিট হবে এন্ড স্যালারিজ পেয়েবল ক্রেডিট হবে, তাই না? স্যালারিজ এক্সপেন্স ডেবিট হবে, স্যালারিজ পেয়েবল ক্রেডিট হয়ে যাবে, রাইট? সো সেটাকে আমরা এখন লিখবো। স্যার আর্ন রেভিনিউ যদি ডেবিট হয় তাহলে সার্ভিস রেভিনিউটা ক্রেডিট হওয়ার কথা না, রেন্ট রেভিনিউ কেন হইছে? না ম্যাম, আসলে রেভিনিউ ক্রেডিট হবে। আপনাদের তো ক্লাসে আমি বলেছি, ধরেন যে অর্গানাইজেশন তার আর্নিং করে থাকে ধরেন সার্ভিস দিয়ে, তারা লিখবে সার্ভিস রেভিনিউ। ওকে, আর যে অর্গানাইজেশন ধরেন কোনো রিয়েল স্টেট না, মূলত কোনো স্পেস ভাড়া দেওয়ার কাজ করে থাকে, যার মেইন আর্নিংটা রেন্ট থেকে হয় আসলে। বিকজ এই জন্য বলতেছি, দেখেন তো এটা কেমন অর্গানাইজেশন, এটা একটা হোটেল না? তো হোটেল আসলে কিভাবে আর্নিং করবে, কিভাবে সে তার ইনকাম করবে? রেন্টের থ্রুতে, বুঝছেন? তো যে যেভাবে বিজনেস করে রেভিনিউ এর সাথে ওই শব্দটা জাস্ট বসবে আর কি। যে সার্ভিস দেয় তার সার্ভিস রেভিনিউ হবে, কোনো কোচিং সেন্টার যদি অপারেট করে সে টিউশন রেভিনিউ লিখবে, কোনো হোটেল যদি থাকে সে রেন্ট রেভিনিউ লিখবে। ওকে, চ্যাপ্টার 5 এর পরে আমরা দেখব, চ্যাপ্টার 5 থেকেই যারা প্রোডাক্ট সেল করে থাকে তারা সেলস রেভিনিউ লিখবে। সো রেভিনিউ শব্দটা কমন, বাট কে কোন সোর্স থেকে আর্ন করছে সেই শব্দটা আমাদের ইউজ করতে হবে। হোটেল যেহেতু রেন্ট দেওয়ার মাধ্যমে আর্নিং করে থাকে, দ্যাটস আমরা রেন্ট রেভিনিউ লিখেছি। ইটস অল দ্য সেম। যদি এখানে ওকে হোটেলের স্যার। জায়গায় কোনো পার্লার বিজনেস থাকতো আমরা সার্ভিস রেভিনিউ লিখতাম, নোট করতাম। ওকে, ঠিক আছে, হোপফুলি আমরা বুঝতে পেরেছি এটা। জি গুড স্যার। কোয়েশ্চেন, ওকে, থ্যাংক ইউ। আমরা সোফার এতটুকু আসছি, আর ফাইনালি আমরা এই যে স্যালারিজ দেখতেছিলাম, স্যালারিজ এন্ড ওয়েজের শব্দটা একসাথে আছে, আমরা শুধু স্যালারিজ বলতে পারি আর কি। তো এটার জার্নাল এন্ট্রি হচ্ছে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। এন্ড কোয়েশ্চেনে দেখেন কিছু আছে কিনা। স্যালারিজ, এখানে দেখেন স্যালারিজ এক্সপেন্স আছে, কিন্তু যদিও স্যালারিজ এন্ড ওয়েজেস আছে, আমরা এটাকে টাইম বাঁচানোর জন্য ব্রিফলি স্যালারিজ এক্সপেন্স লিখি। আর স্যালারিজ পেয়েবল কিন্তু নাই, তো সেক্ষেত্রে আমরা নিচে এখানে স্যালারিজ পেয়েবল লিখবো।
স্যালারিজ পেয়েবল লিখবো। তো এই কয়েকটা কাজ আমরা এই জন্য করেছি যাতে আমাদের যতগুলো অ্যাকাউন্ট নিয়ে ডেবিট ক্রেডিট করতে হবে, ভ্যালু বসাতে হবে, সেগুলো যাতে এই অ্যাকাউন্ট টাইটেল কলামে অলরেডি থেকে থাকে, এটা আমাদের এনশিওর করতে হবে আর কি। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা করেছি। এখন আই ডোন্ট রিমেম্বার আমি দুইটা রো কেন এক্সট্রা দিয়েছিলাম, নাকি এগুলো ফিউচারে লাগবে, আই ডোন্ট নো, লেটস সি। বলেন। স্যার 3 নম্বরে তো ডেপ্রিসিয়েশন বিল্ডিংস এর উপর আছে, আবার ইকুইপমেন্টের উপরও আছে, তো আমরা এখানে বিল্ডিং লেখা হবে। ও আচ্ছা, ইকুইপমেন্টের উপরেও আছে তাই না? জি। তো ইয়া, এটা আমি মিস করে গেছি, আমি এই শব্দটা দেখিই নাই। থ্যাংক ইউ ম্যাম এটা নোট করার জন্য। সো এই জন্য হয়তো জায়গা ফাঁকা ছিল। আমরা যেটা করব, এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের পাশে তাহলে যেহেতু দুইটা ডেপ্রিসিয়েশন আছে, আমরা সবগুলো এক্সপেন্স একবারে দেখানো যায় বাট আলাদা লিখি, যেহেতু ওয়ার্কশিট করতেছি। আমরা লিখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং, এটা লিখলাম। এখন ওই যে ইকুইপমেন্ট যে আছে, এটা আপনি বলেছেন ম্যাম, থ্যাংক ইউ, তার জন্যই মূলত এই দুইটা হবে আর কি। সো এখানে আমরা এগুলোকে ইউজ করব। এখন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স যেহেতু ইকুইপমেন্টের জন্য হবে, এখানে আমরা ইকুইপমেন্ট লিখব, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখানে ইকুইপমেন্ট হবে। এবার গিয়ে আমাদের সবগুলো রো আসলে কাজে লেগেছে। সো আমি আপনাদের যদি ওয়ার্কশিট কোয়েশ্চেনে দিই, তাহলে এরকমটা হবে যে আপনাদের ঠিক এক্স্যাক্ট যতগুলো রো যতগুলো কলাম দরকার সেটাই দিব, কোনো এক্সট্রা স্পেস দিব না, কনফিউজ করবো না আর কি, এসবের কোনো দরকার নেই। সবকিছু স্ট্রেট ফরওয়ার্ড প্রয়োজন মতো থাকবে। ওকে, তো আপাতত আমরা বুঝতে পেরেছি ম্যাম যে এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে যত কিছু, সবগুলোর জন্য কতগুলো অ্যাকাউন্ট লাগবে। তো আমরা খুঁজে পেয়েছি, এই যে দেখেন ইয়েলো মার্ক করাগুলো অলরেডি ছিল, আর কিছু মিসিং ছিল সেগুলোকে আমরা নিচে লিখে ফেলেছি। এই কাজগুলো আমরা করে ফেলেছি। এখন আমরা যেটা করব, এখানে এসে অ্যামাউন্ট ক্যালকুলেট করব আর কি, প্রত্যেকটার জন্য অ্যামাউন্ট কেমন হবে অ্যান্ড কত করে হবে সেটাকে আমরা একটু দেখব। আর এটা দেখার যে বেসিক প্রিন্সিপাল সেটা অলরেডি আপনারা শিখে ফেলেছেন, মানে আমরা ইনফ্যাক্ট ইন আদার ওয়ার্ডস এখনো চ্যাপ্টার 3 এরই আরেকটা ম্যাথ প্র্যাকটিস করছি বলতে পারেন, বাট আমরা আলাদা করে না করে এই ওয়ার্কশিটের ভেতরে করছি, বিকজ এটা আমাদের চ্যাপ্টার 3 এর সাথে পুরোটা রিলেটেড। সো এবার দেখেন, এবার আমরা কি করব। প্রিপেইড ইন্স্যুরেন্সের ব্যাপারে বলা হচ্ছে এটা একটা 1 ইয়ার পলিসি, এবং এই প্রিপেইড ইন্স্যুরেন্সের অ্যাডভান্স পে করা হয়েছে এই বছরের মে মাসের শুরুতে, মানে মে মাসের শুরুতে বিজনেস শুরু করেছে এবং তখনই অ্যাডভান্স দিয়েছে। এখন প্রিপেইড ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট কিভাবে আপনি দেখবেন, এটার জন্য উপরে এসে এখানে নোট করবেন, দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্স আপনার ট্রায়াল ব্যালেন্সে আছে অ্যান্ড অ্যামাউন্ট হচ্ছে 2400। ইট মিনস আপনি 2400 টাকা অ্যাডভান্স পে করেছেন, সেটাকে এই যে 1 ইয়ার বা 12 মান্থসের জন্য পে করেছেন মে 1-এ। তার মানে বলেন, আমরা যেহেতু 30 দিন বা 1 মাসের অ্যাকাউন্টিং করছি, মে 1-এ শুরু করে মে 31st-এ শেষ করছি, সেক্ষেত্রে আমাদের এই অ্যাডভান্স ইন্স্যুরেন্স বা অ্যাসেটটা কতটুকু ইউজ করতে বা বিজনেসে অ্যাপ্লাই করতে পেরেছি, জাস্ট 1 মান্থ না, রাইট? তো ইট মিনস আমাদের এই ইন্স্যুরেন্স, সরি প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাসেটটা ইন্স্যুরেন্স এক্সপেন্সে কনভার্ট হয়ে যাবে শুধু 1 মান্থের জন্য। তো এই 2400 যদি আমাদের 12 মান্থসের জন্য হয়ে থাকে, 1 মান্থের কত হবে? 200 হবে। কোয়াইট আ সিম্পল ক্যালকুলেশন। ওকে, আমি এই ক্যালকুলেশনগুলো আর এখানে ডিটেলে দেখাচ্ছি না, জাস্ট পাশে মুখে মুখে ক্যালকুলেট করে এখানে লিখে দিচ্ছি অ্যামাউন্টগুলো 200। সবগুলো অ্যামাউন্ট লিখে ফেলে তারপরে আমরা এখানে জাস্ট ইনপুট দিয়ে দিব, কিভাবে দিতে হবে সেটা দেখব। তো প্রিপেড ইন্স্যুরেন্স হোপফুলি আমরা ক্লিয়ার, যেটা মে 1st-এ 12 মাসের জন্য অ্যাডভান্স দিয়েছিলাম 2400। তো আপনি বের করবেন এটাকে 12 দিয়ে ডিভাইড করে 1 মান্থের কত, দ্যাট ইজ 200। আর আমরা অ্যাকাউন্টিংও করছি 1 মান্থের জন্য, সো 200-ই থাকবে। অ্যাকাউন্টিং যদি করতাম আমরা 3 মান্থসের জন্য, তাহলে 200-কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 600 করে দিতেন। ওকে, এটা আমাদের কমন সেন্স, অলরেডি আমরা এটা শিখে ফেলেছি। তারপরে আসি সাপ্লাইজের অ্যামাউন্ট কত হবে। দেখেন এখন বলছে যে সাপ্লাইজ কাউন্ট করে দেখা গিয়েছে যে $750 হচ্ছে আনইউজড, মানে এখনো হাতে আছে। আর আমরা সবসময় এক্সপেন্সে ফোকাস করব, দ্যাট ইজ কতটুকু ইউজড হয়ে গেছে। তার জন্য উপরে একটু তাকাতে হবে। দেখেন সাপ্লাই শুরুতে ছিল আপনার 2080 আর এখন আছে 750। তার মানে দুইটার যে ডিফারেন্স সেটা ডেফিনেটলি আপনি বিজনেসে অলরেডি ইউজ করে ফেলেছেন। সো ডিফারেন্স ক্যালকুলেট করব আমরা, এই 2080 থেকে 750 মাইনাস করে আমরা তাহলে 1330 পাবো। 80 থেকে 50 গেলে 30, 20 থেকে 7 গেলে 13, সো 1330 পাবো, রাইট? তাহলে এখানে আমরা লিখবো 1330।
এটা হোপফুলি সবার কাছে ক্লিয়ার। ইটস কোয়াইট আ সিম্পল ক্যালকুলেশন, যেটা আমরা দুইটা ম্যাথ জুড়ে দেখেছি। 1350 গেল। তারপর দেখেন অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ইজ 3600 অন দ্য বিল্ডিংস অ্যান্ড 1500 অন ইকুইপমেন্ট। এখানে কি আমাদের কিছু করা লাগবে, কি মনে হয়? সবাই একটু বলেন। অ্যামাউন্ট গুলো কি ডিরেক্ট দেওয়া আছে? ডিরেক্ট দেওয়া আছে, চেঞ্জ হবে না। ওকে, আর কারো কোনো ইনপুট আছে, কোনো মতামত আছে? স্যার 1 মাসের ভ্যালুটা দিতে হবে স্যার, মানে ইয়ে করে স্যার। এক মাসের ভ্যালু হবে না? তো এই 3600 বিল্ডিং এর আর 1500 ইকুইপমেন্টের, এগুলো কি এক মাসের আছে? না স্যার। এগুলো এক মাসের নাই। ইউ আর রাইট স্যার। ম্যাম, আপনি যে বলেছেন অ্যামাউন্ট গুলো চেঞ্জ হবে না, একটু দেখেন এই শব্দটা কিন্তু হিডেন ছিল। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, দ্যাট ইজ আপনাকে ডেপ্রিসিয়েশন 12 মান্থের যে ক্যালকুলেশন 12 মান্থের সেটা দিয়েছে, বাট আপনি তো এখানে অ্যাডজাস্টমেন্ট গুলো করছেন 1 মান্থের জন্য। তাহলে কি এই অ্যামাউন্ট গুলো ডিরেক্ট ইউজ করবেন নাকি একটু কনভার্ট করে নেবেন 1 মান্থে? কনভার্সনটা কিন্তু হবে, রাইট, কনভার্সনটা হবে এখানে। সো আমাদের বিল্ডিং এর ডেপ্রিসিয়েশন 3600 যদি অ্যানুয়াল বা 12 মান্থের হয়, 1 মান্থের হবে 12 দিয়ে আপনি ডিভাইড করলে উইচ ইজ 300, যেটা পাবেন 300 হচ্ছে আপনার বিল্ডিং এর, আর ইকুইপমেন্টের হবে 1500 কে আপনি 12 দিয়ে ডিভাইড করবেন। ফিফটিন হান্ড্রেড কে আপনি 12 দিয়ে ডিভাইড করবেন, 125। ইয়েস 125 পাবেন। সো এটা হবে আমাদের 1 মান্থের ইকুইপমেন্টের উপর, রাইট? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন এক্সামে অ্যাটেম্প্ট করতে গেলে। ওকে, যে বলেন স্যার। স্যার 2 নাম্বারটা ডিফারেন্স মনে হয় 1330 হবে। ও আচ্ছা, রাইট, আমরা তো 1330ই মুখে মুখে মনে হয় ক্যালকুলেট করেছিলাম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। 1330 হবে। নাম্বার 4 এ এবার আসি। বলা হচ্ছে নোট পেয়েবল ইন্টারেস্ট রেট ইজ 6%। এখন মনে আছে না, ইন্টারেস্ট রেটের ব্যাপারে কিছু বলা না থাকলে এটাকে অলওয়েজ আমরা অ্যানুয়াল ইন্টারেস্ট হিসেবে কাউন্ট করব, রাইট? মানে 6% আপনার এক বছরের ইন্টারেস্ট আসলে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তারপরে বলছে দ্য নোট ওয়াজ টেকেন আউট অন মে 1 and will be repaid along with interest in 1 year। তার মানে এই বছর, দ্যাট ইজ আপনার এই যে দেখেন 2022 সালের মে 1 এ যদি লোনটা নিয়ে থাকে, এটাকে পে করবে 2023 সালের মে 1 এ। বাট আমাদের আপাতত কাজটা হচ্ছে এটার উপর ইন্টারেস্ট কত হবে সেটাকে প্রপারলি ক্যালকুলেট করে অ্যাকাউন্ট করে ফেলা, রাইট? সো এটার জন্য আমরা লোন কত নিয়েছে সেটাকে সবার আগে দেখব। সো দ্য নোট পেয়েবল উইচ উই ক্যান সি হিয়ার, দেখেন এটার অ্যামাউন্ট হচ্ছে ক্রেডিটে 40,000। ওকে, নোট পেয়েবল লায়াবিলিটি, এটা আমাদের ক্রেডিটে অ্যামাউন্ট আছে 40,000। সো এই 40,000 এর উপরে আপনি 6% যখন অ্যাপ্লাই করবেন, প্রাইমারিলি আপনি যেটা পাবেন সেই অ্যামাউন্টটা হচ্ছে আপনার অ্যানুয়াল ইন্টারেস্ট, দ্যাট ইজ 40,000 মাল্টিপ্লাইড বাই 0.06। 2400। ইয়েস, তাহলে 2400 আপনি ইন্টারেস্ট পেয়েছেন, বাট এই ইন্টারেস্ট আপনি 12 মান্থসের বা 12 মাসের পেয়েছেন। এখন আপনি অ্যাডজাস্টমেন্ট করছেন 1 মান্থের, সো এটাকেও আপনার 1 মান্থে কনভার্ট করে নিতে হবে। সো 2400 কে আমরা যদি ডিভাইড করি 12 দিয়ে, উই উইল গেট 200। তাহলে অনলি ফর দ্য মান্থ অফ মে আমাদের ইন্টারেস্ট হবে জাস্ট 200। ওকে, এটা গেল। নাম্বার 5 হচ্ছে আনআর্নড রেন্ট রেভিনিউ, যেটা ছিল তার 2/3 হচ্ছে আর্নড হয়ে গেছে, 2/3 আর্নড হয়ে গেছে। ইন আদার ওয়ার্ডস, আপনার যে লায়াবিলিটি বা অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছিলেন তার 2/3 আপনি সার্ভিস বা ওই রেন্ট হিসেবে আর্ন করে ফেলেছেন। মানে আপনি আগে বুকিং নিয়ে রেখেছিলেন যে টাকা, তার 2/3 এর জন্য আপনি এখন হোটেল ভাড়া দিয়ে সেটাকে আর্ন করে ফেলেছেন, এটা মিনিং। ইন আদার ওয়ার্ডস আপনার লায়াবিলিটি রেভিনিউতে কনভার্ট হচ্ছে। সো এটার ক্যালকুলেশনটাও সিম্পল, আপনি দেখবেন আপনার লায়াবিলিটি কত। সো এখানে আনআর্নড রেন্ট রেভিনিউ, এই লায়াবিলিটি আমরা দেখতে পাচ্ছি 3300 আছে, এটা 2/3 আপনার আর্ন হয়ে গেছে, দ্যাট ইজ রেভিনিউতে কনভার্ট হয়ে গেছে। তো আমরা যেমনটা আগে শিখেছি যে সব এক্সপেন্স আর সব রেভিনিউ এর যে অ্যামাউন্ট সেটাতে ফোকাস করব। তার মানে আমাদের টোটাল লায়াবিলিটি ছিল 3300, দেখেন এটা 2/3 আর্ন হয়েছে, তার মানে এটাকে আমরা মাল্টিপ্লাই করব 2 দিয়ে অ্যান্ড ডিভাইড করব 3 দিয়ে।
ইয়া ডিরেক্টলি আপনি 2/3 দিয়ে ক্যালকুলেটর যদি মাল্টিপ্লাই করেন আপনি 2200 পেয়ে যাবেন, মানে 33 হচ্ছে 3 ভাগ, সো এটার 2 ভাগ আপনার 2200 টাকা, এটা আপনি আর্ন করে ফেলেছেন। সো 2200 উইল বি আওয়ার রেভিনিউ, যেটাকে আমরা অ্যাডজাস্টমেন্টে দেখাবো 2200। ওকে, আর স্যালারিজ এন্ড ওয়েজেস ফাইনালি বলা হচ্ছে $750 এর আনপেইড আর আনরেকর্ডেড আছে, তো আমরা এটাকে রেকর্ড করে ফেলবো এন্ড স্টিল এটা আনপেইড থাকবে, দ্যাট ইজ স্যালারিজ এক্সপেন্স ডেবিট হবে, আর যেহেতু এখনো আনপেইড স্যালারিজ পেয়েবল ক্রেডিট হবে, এটা আমরা জানি। বাট এটার জন্য আমরা এই $750 আর কোনো ক্যালকুলেশন বা কোনো জটিলতা থাকছে না, এই অ্যামাউন্টটাকে ডিরেক্ট আমরা লিখে ফেলবো, কারণ এটা আমাদের মে 31 আনপেইড, সো এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট গিভেন অ্যামাউন্ট 750। এখন ওয়ার্কশিট করতে গেলে আপনাদের একটা ট্রিক বলে দেই, এটাকে কারেক্ট করার মানে ওয়ার্কশিট প্রসেস ফলো করলে কারেক্ট হবে। এইখানে ধরে নেন আপনি যদি কোনো একটা ভ্যালু ভুল ক্যালকুলেট করেছেন, যেমন একজন ম্যাম বলছিলেন যে অ্যানুয়াল এই ডেপ্রিসিয়েশন এগুলো ঠিক আছে, কিছু করা লাগবে না, সো আপনি 300 জায়গায় 3600 আর 125 জায়গায় 1500 নিয়ে কাজ করছেন, কোনো অসুবিধা এখানে আসলে নাই, আপনার এটা ধরতে ভুল হয়েছে, বাট এটাকে যখন ওয়ার্কশিটে আপনি বসাবেন, তো ডেপ্রিসিয়েশন যেটা আপনি 3600 ভুলে ধরে ফেলেছেন, এটাকে ডেবিট ক্রেডিট দুই পাশে যদি 3600 বসান, আর এই 1500 কে ডেবিট ক্রেডিট দুই পাশেই যদি 1500 বসান, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ওয়ার্কশিটের অ্যান্সার কিন্তু কোনো প্রবলেম হবে না, মানে ডেবিট ক্রেডিটের মধ্যে কোনো ঝামেলা হবে না শেষ পর্যন্ত। যদিও যে প্রফিট লস হওয়ার কথা আসা উচিত সেটা আপনার হবে না, বাট এখানে আর কি কোনো ডিসক্রিপেন্সি বা এদিক সেদিক হবে না আর কি, এটা আমি দেখাই দিব, ঠিক আছে? তো এখানে মনে রাখবেন ওয়ার্কশিট করতে গিয়ে এই অ্যামাউন্ট গুলোতে যদি আপনি ঝামেলায় পড়ে যান, কোনো অসুবিধার কারণ নাই, অ্যামাউন্ট যেটা আপনি পাবেন ডেবিট আর ক্রেডিটে যাতে সেম বসান। ধরে নেন আপনি ভুলে এই 3600 যে 300 হবে এটা আপনার মাথায় নাই, 3600 নিয়ে কাজ করছেন, সো ডেবিটেও যাতে 3600 আর ক্রেডিটেও যাতে 3600 বসান, এটা মেক শিওর করবেন, ঠিক আছে? ওকে, সো এটা আমরা করে ফেলেছি। এখন আমরা যেটা করব, প্রত্যেকটা আইটেমের জন্য জাস্ট এই অ্যামাউন্ট গুলোকে বসাবো। ওকে, এখন এটা আমরা কুইক করে ফেলতে পারবো। দেখেন প্রিপেড ইন্স্যুরেন্স থাকা মানেই ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, অ্যামাউন্ট হবে 200। সো আপনি এখানে চলে যান, যা করবেন এই কলামে এখন করবেন, অ্যাডজাস্টমেন্ট বা আদার ইনফরমেশন নিয়ে যা কাজ করবেন সব এই কলামে করবেন। এন্ড যেমনটা বলেছি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট হবে আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে। সো এই যে দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স রো বরাবর আর প্রিপেড ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স রো বরাবর আর অ্যাডজাস্টমেন্টের ডেবিট বরাবর যে সেলটা আছে, এই সেলে আপনি 200 ডেবিটে লিখে দিবেন, আর আমরা জানি প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট হবে, সো প্রিপেড ইন্স্যুরেন্স রো বরাবর ক্রেডিটে আপনি 200 লিখে দিবেন। ওকে, এটা কি বুঝতে পেরেছেন? এটা কোয়াইট সিম্পল আর কি। বললে ভালো জি স্যার। হতো। ওকে শিওর, আমি জাস্ট এগুলোকে মুছে দিচ্ছি। ধরে নেন আমরা এখানে আছি, এখানে যে শেষ করেছি এই পয়েন্টে আছি, এইটুক তো ক্লিয়ার রাইট? এইটুক ক্লিয়ার। তো এখন দেখেন প্রিপেড ইন্স্যুরেন্সের জার্নাল দেখা মাত্র আমরা চ্যাপ্টার 3 তে কি করেছি? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করেছি না? ঠিক কি না, এটা মনে আছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করেছি। সো এখানে এসে দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স যেখানে পাবেন সেটা যেহেতু আমরা চ্যাপ্টার 3 তে ডেবিট করেছি, এখানেও অ্যাডজাস্টমেন্ট কলামের ডেবিটের আন্ডারে ওই অ্যামাউন্টটাকে জাস্ট বসিয়ে দিবেন। আর তখন আমরা প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করতাম। এবার এই আমি একটু জুম আউট করে নিই একবারে দেখানোর জন্য। এবার এই প্রিপেড ইন্স্যুরেন্স যে আছে এটার ক্রেডিটে আপনি সেম অ্যামাউন্ট যেটা 200 সেটাকে বসিয়ে দিবেন, আর কিছু না। ওকে, আমরা যে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করতাম, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করতাম, এখানেও একই কাজ করেছি। দেখেন এই যে ইন্স্যুরেন্স এক্সপেন্স রো বরাবর ডেবিটে 200 লিখে দিয়েছি, আর প্রিপেড ইন্স্যুরেন্স রো বরাবর ক্রেডিটে 200 লিখে দিয়েছি। এটা তো সেম আগের মতোই আমরা করেছি, জাস্ট এই টেবিলের ভেতরে কাজটা করছি আর কি। এটা এবার বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। ওকে, মনে রাখবেন আমাদের এই ওয়ার্কশিট করতে গিয়ে ট্রায়াল ব্যালেন্স কলামের মধ্যে কিচ্ছু করা লাগবে না, এটা যা আছে তাই থাকবে, এখানে আমাদের কোনো কাজ নাই। এটা কোয়েশ্চেন মনে করবেন, এটা কোয়েশ্চেন, এখানে আপনার নতুন কোনো ইনপুট দিবেন না। আসলে আপনি যে কাজ শুরু করবেন সব অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে শুরু করবেন। স্যার ওকে, কোশ্চেনে ট্রায়াল ব্যালেন্স শো দেওয়া থাকবে?
এটা আমি অলরেডি মেনশন করেছি আপনাদের, যেহেতু ট্রায়াল ব্যালেন্স আসলে নতুন কিছু না, এটা কপি পেস্ট করার জিনিস, এটা কোয়েশ্চেন এভাবেই দেওয়া থাকবে আর কি, ওয়ার্কশিটের পেজের মধ্যে এটা এভাবে ইনট্যাক্ট দেওয়া থাকবে আপনাদের। ওকে, এই পুরো ইয়েলো পোর্শনটুকু কোয়েশ্চেনে অ্যাজ ইট ইজ দেওয়া থাকবে, এই টোটাল সাম করা থাকবে এই পর্যন্ত। গট ইট? জি স্যার। ওকে, তাহলে আমরা এই জিনিসটা দেখলাম। ওকে, আমরা এই পুরো 6টা আইটেমের জন্য অ্যাডজাস্টমেন্ট গুলোকে আগাই, আবারও যদি প্রবলেম থাকে আবার আমরা দেখবো, অসুবিধা নাই। মিনওয়াইল হয়তো বুঝে যাওয়ার কথা, জাস্ট একটা করেছি দেখে কেউ কেউ কনফিউজ থাকতে পারেন। সো এটা আমাদের গেল। নাম্বার 2 দেখেন, সাপ্লাইজ ছিল। আমরা জানি যে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট, অ্যামাউন্টও আমাদের রেডি করা আছে 1330। সো এখানে গিয়ে সাপ্লাইজ এক্সপেন্স যেহেতু ডেবিট হবে, দেখেন সাপ্লাইজ এক্সপেন্স রো বরাবর ডেবিটে আমরা 1330 বসাই দিব, আর সাপ্লাইজ ক্রেডিট হবে, সো সাপ্লাইজ রো বরাবর আমরা এখানে ক্রেডিটে 1330 বসাই দিব। বাট যাই আমরা বসাচ্ছি দেখেন এই অ্যাডজাস্টমেন্টের ভেতরে আপাতত কাজ করছি, এটার বাইরে আমরা ডান পাশেও যাচ্ছি না, আর বাম পাশে ট্রায়াল ব্যালেন্সে তো আমরা যাবই না, রাইট? যা কিছু হবে সব এই কলামের মধ্যে আমরা করব। ওকে, সো প্রত্যেকটা অ্যামাউন্ট আপনি একটু খেয়াল রাখবেন, যখন ডেবিটে বসাবেন তার ইকুইভ্যালেন্ট যাতে ক্রেডিটে বসে, এটা মেক শিওর করতে হবে আপনাদের, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, যাতে অটোমেটিকলি আমাদের টোটালটা দেখবেন এখন সোফার 1530 কিন্তু টোটাল ডেবিটেও আছে ক্রেডিটেও আছে। সো সবগুলো অ্যামাউন্ট বসানোর পর যাতে আমার এই 1530 থাকে, এটা যাতে মাথায় থাকে। হ্যাঁ, মানে যেটা টোটাল হবে সেটা যাতে থাকে। তো এটা আমাদের গেল। নাম্বার 3 হচ্ছে ডেপ্রিসিয়েশন, যেখানে আমরা দেখেছি 300 হচ্ছে বিল্ডিং এর জন্য। ওকে, সো এখানে বিল্ডিং এর জন্য আমরা জানি যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখানে দেখেন এই দুইটা যে আছে, এখানে আপনি 300 ডেবিটে বসায় দিবেন এক্সপেন্স, আর 300 ক্রেডিটে বসায় দিবেন অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটাও আমাদের সিম্পল ছিল। তারপরে দেখেন ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন আপনি 125 বের করেছিলেন, এখানে ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্টের ডেবিটে 125 এক্সপেন্স বরাবর বসবে, আর ক্রেডিটে 125 অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন বরাবর বসবে। এগুলো হোপফুলি বুঝতে পারছেন, আমাদের চ্যাপ্টার 3 তে যে ডেবিট ক্রেডিট করতাম সেগুলোই আমরা এখানেও করছি আর কি। এন্ড নেক্সটে আমাদের এই ইন্টারেস্ট আছে, ইন্টারেস্টে যে আমরা 200 ক্যালকুলেট করেছিলাম, আমরা জানি যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। সো এই 200 আপনি এক্সপেন্স বরাবর ডেবিটে বসাবেন, আর 200 টাকাই পেয়েবল বরাবর ক্রেডিটে বসাবেন। সো ইন্টারেস্ট এক্সপেন্স বরাবর দেখেন এই যে এই রোটা, এখানে ডেবিটে আমরা 200 বসাবো, আর ইন্টারেস্ট পেয়েবল বরাবর দেখেন এই যে এই রোটা, এখানে ক্রেডিটেও 200 বসাবো। এটা আমরা করে ফেললাম। এন্ড তারপরে হচ্ছে আমাদের এখানে আনআর্নড রেন্ট রেভিনিউ 2200 আমরা পেয়েছি, এটার জন্য আমরা আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট করি আর রেন্ট রেভিনিউ ক্রেডিট করি, অ্যামাউন্ট কত হবে? 2200 হবে। সো দেখেন আনআর্নড রেন্ট রেভিনিউ এখানে উপরে দেওয়া আছে, ডেবিটে আমরা 2200 দিয়ে দিব, আর রেন্ট রেভিনিউ ক্রেডিট হবে, এটাও এখানে দেওয়া আছে, ক্রেডিটে আমরা 2200 দিয়ে দিব, দিয়ে দিলাম। ওকে, তো আফটার ইচ ইন্ডিভিজুয়াল ডেবিট এন্ড ক্রেডিট দেখেন ব্যালেন্স গুলো আপডেট হচ্ছে আর সমান থাকতেছে, আর ইভেন্চুয়ালি আমাদের সবকিছু করে ফেলার পর ব্যালেন্স গুলো সমান থাকতেই হবে। ওকে, আপনি এই অ্যাডজাস্টমেন্ট কলামের কাজ যখন শেষ করবেন তখনই কিন্তু এটার সাম করে ফেলবেন, করে দেখতে হবে যে সমান সমান দুই পাশে হয়েছে কিনা। যদি এই সামে স্যার, আমার ঝামেলা একটা হয়, কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার, আপনি বলছিলেন যে অ্যাডজাস্টিং জার্নালে আমরা যে এন্ট্রিজ গুলো করব, ওইটা যদি আমাদের ভুলও হয় তাহলেও আমরা ওয়ার্কশিটে অ্যাডজাস্টমেন্টে মানে ওগুলা বসিয়ে হুম। দিতাম, বাট তাহলে কি আমাদের যে সাম করলে কি আমাদের ডেবিট ক্রেডিট তো সেম হবে না? হবে ম্যাম, কারণ আমার কথাটা একটু ভালো মতো খেয়াল করেন। ধরে নেন আপনার এখানে 300 জায়গায় আপনি 3600 নিয়ে কাজ করছেন, তো আপনি কি করবেন জানেন? দেখেন এখানে যে 300 আছে এখানে 3600 বসাবেন, এট দ্য সেম টাইম এখানে যে 300 আছে এখানে আপনি 3600 করে দিবেন, তাহলে দেখেন সমানিত হচ্ছে, ও রাইট? জি স্যার, বুঝতে পারছি। অ্যামাউন্টের ক্যালকুলেশন ভুল হলেও ডেবিট ক্রেডিটের ইন্ডিভিজুয়াল এন্ট্রিতে যাতে ভুল না করেন। ওকে, তবুও আপনার ওয়ার্কশিট শেষ পর্যন্ত কিন্তু সবকিছু মিলবে, এটা মাথায় রাখবেন। ওকে, তো এটা বুঝতে পেরেছেন আশা করি। আমরা আবার এটাকে 300 ঠিক করে দিলাম। এন্ড তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি স্যালারিজ 750 আছে, যেখানে আমরা জানি স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট। সো এখানে দেখেন স্যালারিজ এক্সপেন্স আছে, এটা ডেবিটে আপনি 750 বসাবেন,
বসালেন। আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট এটা এখানে আছে দেখেন, এটার ক্রেডিটেও আপনি 750 বসালেন। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি আমাদের মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়েছে কিনা কিভাবে বুঝবেন জানেন? আপনি যে নতুন আইটেমগুলো লিখেছেন এগুলো নিয়ে ফিউচারে কাজ করবেন দেখেই তো লিখেছেন। এগুলো বরাবর তাকায় দেখেন প্রত্যেকটাতে ডেবিট ক্রেডিট ফিল আপ হয়েছে। সো এটা হওয়া মানে আপনি মোটামুটি সবকিছু এখানে ইনক্লুড করে ফেলেছেন আর কি। ঠিক আছে, কোনোটার ডেবিট ক্রেডিট দুইটাই ফাঁকা নাই। ওকে, ডেবিট বা ক্রেডিট যে কোনো একটা এখানে ফিল হয়েছে। আর ইভেনচুয়ালি আমরা 5101 টোটাল সাম পাচ্ছি। সো এটা তো আমি এক্সেলে ফর্মুলা দিয়ে রাখার কারণে প্রত্যেকটার পর আপডেট হচ্ছিল। আপনি যেটা করবেন এই পুরো এন্ট্রিগুলো দিয়ে ফেলার পরে টোটাল ডেবিট সাম করবেন, সাম করে এক জায়গায় লিখে রাখবেন, টোটাল ক্রেডিট সাম করবেন, দেখবেন যে ডেবিটের সাথে মিলেছে কিনা। দুইটাই যদি সেম অ্যামাউন্ট হয় তাহলে আপনার এখানকার ঝামেলা শেষ। আসলে কোনো অ্যামাউন্ট যদি ভুলও হয়ে থাকে, ধরেন 2200 জায়গায় আপনি 1100 লিখছেন, সো 1100 ডেবিটে 1100 ক্রেডিটে লিখছেন, এটাতেও আপনার অসুবিধা নাই। এটা আপনি ফান্ডামেন্টালি ভুল করছেন কিন্তু অ্যাডজাস্টমেন্ট ধরতে পারেন নাই, বাট আপনার ওয়ার্কশিটটা কিন্তু মিলবে। কারণ এখানে আমাদের ডেবিট ক্রেডিট আপনি ভুল লিখলেও দুইটাই ইকুয়ালি ভুল লিখেছেন। ওকে, সো এই পর্যন্ত আমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা? এগুলো এই পর্যন্ত কিন্তু আমাদের বেসিক্যালি চ্যাপ্টার 3 এর কন্টেন্ট। আমি যদি আবারও রিপিট করি, রাইট, এটাতে আপনারা এগ্রি করবেন, এই পর্যন্ত আমাদের চ্যাপ্টার 3 এর কন্টেন্ট ছিল। এ পর্যন্ত সবার ঠিক আছে? কোনো অসুবিধা আছে? আই হোপ নাই। ওকে, এখন আমরা আর এই কোয়েশ্চেনে তাকাবো না। আমাদের এই ট্রায়াল ব্যালেন্স যেটা কোয়েশ্চেনে আছে, মানে এই জিনিসটা এটা আমাদের এখানেও আছে। আর কোয়েশ্চেনে যে আদার ইনফরমেশন সেটাকে আমরা ডেবিট ক্রেডিট ল্যাঙ্গুয়েজে এই কলামে নিয়ে ফেলেছি। সো আমাদের আর এই কোয়েশ্চেনে তাকানো লাগবে না, আমরা এখন ডিরেক্ট এখান থেকে আর কি বাকি কাজগুলো শেষ করব। ওকে, সো কিভাবে করব? এখন যেহেতু আমাদের এই কলামের কাজও শেষ হয়ে গেছে, আমরা এখন এই কলামের কাজ শুরু করব। সো আমি এখন যেটা করব এই কলামকে হাইলাইট করে ফেলবো, যেহেতু এটা আমাদের অ্যাক্টিভ কলাম। এটাকে আমি হাইলাইট করে ফেলতেছি আর এটাকে আমি ক্লিন করে দিচ্ছি যেহেতু এটার কাজ শেষ। ওকে, এখন এই অ্যাডজাস্টেড ট্রায়াল লেখা, এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স হবে আর কি। হ্যাঁ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। দেখেন বিষয়টা হচ্ছে আমরা যে কোয়েশ্চেন পড়ছি এই কোয়েশ্চেনে যে ট্রায়াল ব্যালেন্স দেওয়া এটা হচ্ছে আনঅ্যাডজাস্টেড বা বিফোর অ্যাডজাস্টমেন্ট, এই যে এই জিনিসটা। ওকে, এটা হচ্ছে বিফোর অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স, আর এটা হচ্ছে নিচে অ্যাডজাস্টমেন্ট। তো আমরা এই যে বিফোর অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স কোয়েশ্চেনে দেওয়া আছে, অ্যাডজাস্টমেন্ট করে ফেলেছি। এখন এই দুটোকে আমরা মার্জ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। ওকে, এটাকে আপনি ওই যে ওইভাবে চিন্তা করতে পারেন। এটা হচ্ছে আপনার ওই যে আপনি প্রথমে একটা রিপোর্ট প্রিপেয়ার করেছেন, রিপোর্ট প্রিপেয়ার করে আপনার ফ্যাকাল্টিকে সাবমিট করেছেন, আপনার ফ্যাকাল্টি মেম্বার এখানে কিছু কমেন্ট দিয়েছেন। তো কমেন্টগুলোকে আপনি কি করবেন, আপনার যে আগের রিপোর্ট ছিল ওটার সাথে মার্চ করে ঠিক করে ফেলবেন। মানে যে এরিয়াগুলোতে ইমপ্রুভ করা দরকার, মডিফাই করা দরকার, সেগুলো করে ফেলবেন, করে আবার জমা দিবেন। তো ওই মডিফাই করা, ইমপ্রুভ করা, অ্যাডজাস্ট করা অথবা এডিট করা সেই কাজটা আমরা এখানে এসে করব। ওকে, সো এই কলামে কাজ করতে গেলে আমাদের এই দুটোকে এখন একসাথে দেখতে হবে। সেটার নিয়মটা কি চলেন আমরা দেখি। তো এটা খুবই সিম্পল আসলে। দেখেন এই ক্যাশ বরাবর 3400 আমরা ট্রায়াল ব্যালেন্সে জাস্ট ডেবিট দেখতে পাচ্ছি, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কিছুই নাই। তো এটা আপনি এইভাবে চিন্তা করেন, আপনি এই 3400 ডেবিটে কাজ করেছেন, আপনার ফ্যাকাল্টি এখানে কোনো কমেন্ট বা এডিট করতে কিছু বলে নাই, তার মানে এটা যা আছে তাই থাকবে। সো এখানে 3400 যে ডেবিট ছিল এখানেও 3400 ডেবিটে লিখে দিবেন, আর কিছুই করা লাগবে না। ইন আদার ওয়ার্ডস আপনার অ্যাডজাস্টমেন্ট বা এডিট করার কিছু নাই। সো আগে যা ছিল তাই পরে থাকবে। এটা কি বুঝতে পেরেছেন এই প্রসেসটা? যে আমাদের যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে আগে যা ছিল সেটাই হুবহু এখানে তুলে দিব আমরা, রাইট? এটা কোয়াইট সিম্পল আর কি। তারপর আসি সাপ্লাইজ। সাপ্লাইজে দেখেন আপনার ডেবিটে ছিল 2080, জুম করে নিচ্ছি আমি, দেখেন আপনার ডেবিটে ছিল 2080 আর ক্রেডিটে আছে 1330। তো এখানে আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এখন করার নিয়মটা কি, একটা অ্যামাউন্ট ডেবিটে আছে, একটা অ্যামাউন্ট ক্রেডিটে আছে, আর আমরা জানি যে ডেবিট ক্রেডিটের অপোজিট। সো ইন দ্যাট কেস আপনি যেটা করবেন, বড় অ্যামাউন্ট থেকে ছোট অ্যামাউন্ট মাইনাস করবেন। আপনি 2080 থেকে 1330 মাইনাস করে ফেলেন, আপনি 750 পাবেন। এই 750 পাবেন। এই 750 কে কোথায় লিখবেন জানেন? বড় অ্যামাউন্ট যে কলামে ছিল, দেখেন 2080 ডেবিটে ছিল, আপনি এখানে ডেবিটে 750 লিখে দিবেন। এটা কি বুঝতে পেরেছেন?
স্যার মাইনাস তো করবো বুঝলাম, বাট এটা স্যার ডেবিটাই কেন বসাবো? হ্যাঁ, ডেবিটে কেন বসাবেন? কারণ ডেবিটের ওয়েট বেশি আসলে। দেখেন, ডেবিট সাইডে 2080 আছে, ক্রেডিট সাইডে 1330 আছে। ওকে, জি এখন ডেবিট সাইডে 2080 ওয়েট বেশি, তো এখান থেকে 1330 ক্রেডিট পুরোটা চলে গেলেও ডেবিটে আরো থাকতেছে 750। এই জন্য জি এটা ডেবিটে আমরা বসাবো। ওকে, আমি ইন ওকে আদার ওয়ার্ডস আপনাদের এইভাবে দেখাই দেই। দেখেন, ধরে নেন ডেবিট সাইডে 2080 যে আছে, দেখেন এটা হচ্ছে ডেবিট সাইড আর এটা হচ্ছে আমাদের ক্রেডিট সাইড। ডেবিট সাইডে আছে 2080 আর ক্রেডিট সাইডে আছে 1330। ঠিক আছে, এখন ডেবিট সাইডের যে 2080 এটাকে আমরা নেক্সটে কি করব? নেক্সটে এটাকে আমরা ভেঙে লিখবো। 2080 কি আমরা এভাবে লিখতে পারি না? 1330 প্লাস 750 এইভাবে তো লিখতে পারি। আর ক্রেডিটে যে 1330 আছে এটাকে আমরা এইভাবে রাখবো। তো এবার দেখেন, ডেবিটে 2080 যে কথা, এই দুইটা মিলে একই কথা। আমরা ডেবিটের এটাকে মুছে ফেলবো আর ক্রেডিটের একই অ্যামাউন্টকে মুছে ফেলবো, তাহলে ডেবিটেই 750 থাকতেছে, রাইট? কনসেপ্ট এরকম, মানে যার ওয়েট বেশি আর সেটাতে রিমেইনিং যা থাকবে সেটাতে ওই পাশে আমরা লিখে দিব আর কি। ওকে, দ্যাটস কোয়াইট সিম্পল। বুঝতে পেরেছেন? এবার দেখেন, প্রিপেড ইন্স্যুরেন্সে আমাদের ডেবিটে 2400 আছে, ক্রেডিটে 200 আছে। সো বড়টা থেকে ছোটটা মাইনাস করেন, আপনি পেয়ে যাবেন 2200। আর যেহেতু ডেবিটের ওয়েট বেশি, ডেবিটে বড় অ্যামাউন্ট আছে, আমরা ডেবিটে এখানে 2200 লিখে দিব। ওকে, এটা আমাদের কাছে ক্লিয়ার হোপফুলি। আমরা সামনে আগানোর আগে কিছু জিনিস ক্ল্যারিফাই করি। দেখেন, অ্যাডজাস্টমেন্ট করার পরে মানে 31st মেতে আপনার যা যা ইনফরমেশন আছে সেগুলোকে কাজে লাগানোর পরে একটু সাপ্লাইজ রো বরাবর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কলাম বরাবর দেখেন তো ভ্যালু কত এখানে? 750 না? ভ্যালুটা 750 না? এটার মানেটা কি Yes, sir. জানেন? আপনি সাপ্লাইজ যে 1330 ইউজ করেছেন এই জিনিসটাকে কনসিডার করার পর আপনার অটোমেটিকলি হাতে আছে 750। আর আপনি কোয়েশ্চেন এসে দেখেন, কোয়েশ্চেনে একই কথা কিন্তু বলছে। আপনি যখন সাপ্লাইজ কাউন্ট করেছেন, কাউন্ট অফ সাপ্লাইজ শোজ আনইউজড হাউ মাচ? 750টাই কিন্তু, রাইট? সো এখানে দেখেন সাপ্লাইজ আমরা জানি অ্যাসেট আর এটা ডেবিটে আছে 750। এটার মানে হচ্ছে এখনো আপনি 750 টাকার সাপ্লাইজ ইউজ করা বাকি। একইভাবে প্রিপেড ইন্স্যুরেন্সের দিকে যদি তাকান, এখান থেকে কি অ্যান্সার পাবেন? আপনি যদিও মের 1 তারিখে 2400 পে করেছিলেন 12 মাসের জন্য, বাট মে 31st এসে সেখান থেকে এই যে দেখেন 1 মান্থের 200 বেনিফিট নিয়ে ফেলেছেন। এখন বাকি 11 মান্থসের কত বেনিফিট বাকি? 2200 বাকি। ওকে, আমরা এই অ্যান্সারগুলো পাচ্ছি এই অ্যাডজাস্টমেন্টের থ্রুতে। এরপরে আসি ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট। এই তিনটার ক্ষেত্রে দেখেন আমাদের কোনো অ্যাডজাস্টমেন্ট আসলে নাই। সো কোনো অ্যাডজাস্টমেন্ট যদি না থাকে, আমাদের আগে যা ছিল তাই এখানে সেম টু সেম বসে যাবে। আগে ডেবিটে এই অ্যামাউন্টগুলো ছিল, এখনো ডেবিটে এই অ্যামাউন্টগুলো আপনারা বসায় দিবেন। সো 12,000 হবে এখানে, নিচে হবে 60,000, তার নিচে হবে 15,000। এটা আমরা বসায় ফেললাম। এবার দেখেন নোট পেয়েবল আর অ্যাকাউন্টস পেয়েবল, এটাতেও আমাদের অ্যাডজাস্টমেন্টে কিছু নাই। সো ট্রায়াল ব্যালেন্সে যা ছিল তাই এখানে বসে যাবে। ট্রায়াল ব্যালেন্সে 40,000 আর 4,700 এগুলো ক্রেডিটে ছিল, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সেও তাই হবে 40,000 আর 4,700। ইন আদার ওয়ার্ডস, এই কাজগুলো যে আপনি করেছেন আপনার ড্রাফটে, এটাতে আপনার ফ্যাকাল্টি কোনো কমেন্ট বা রিভিউ দেয় নাই, কিছু এডিট করতে হবে না। সো আগে যা ছিল ওটাই আপনার এখানে থাকবে আর কি। এটা গেল। তারপরে আনআর্ন রেন্ট রেভিনিউ দেখেন, ক্রেডিটে আছে 3,300 আর ডেবিটে আছে 2,200। এখন এই দুইটা কিন্তু অপোজিট সাইডে আছে। সো অপোজিট সাইডে থাকলে যে রুল, বড়টা থেকে ছোটটা মাইনাস করবেন। সো 3300 থেকে 2200 চলে গেলে থাকে 1100। এই 1100 কোথায় লিখবেন? যার ওয়েট বেশি, দ্যাট ইজ বড় অ্যামাউন্টটা দেখেন ক্রেডিটে আছে। সো আপনি এই 1100কে এখানে ক্রেডিটে লিখে দিবেন 1100। এটা আমরা লিখে ফেললাম। তারপরে ওনার্স ক্যাপিটাল কিছু করার নাই, এটা ক্রেডিটে যে অ্যামাউন্ট ছিল 41,380, এটাকেই ক্রেডিটে 41,380 আপনি লিখে দিবেন 41,380। এটা আমরা লিখে ফেললাম। রেন্ট রেভিনিউ এবার দেখেন, ক্রেডিটে আছে 10,300 আর ক্রেডিটে আছে 2,200। দুইটাই কি ক্রেডিটে না? দুইটাই যদি ক্রেডিটে থাকে, সো দুইটাকে আপনি অ্যাড করে ক্রেডিটে বসায় দেবেন, কারণ দুইটা সেম আর কি।
ওই যে প্লাসে প্লাসে প্লাস হয়, আবার মাইনাসে মাইনাসে মাইনাস হয়। সো দুইটাই ধরে নেন মাইনাসে আছে, সো অ্যাড করে মাইনাসে লিখে দিবেন। ওকে, সো 10,300 আর 2,200 মিলে আমাদের 12,500 হয়ে যাবে। আমরা ক্রেডিটে লিখে দিলাম। অ্যাডভার্টাইজিং কিছু করার নাই, 600 ডেবিটে আছে, সেটাই থাকবে। তারপরে স্যালারিজ দেখেন 3,300 ডেবিটে আছে আর 750 আবার ডেবিটে আছে। সো ডেবিটে যদি দুইটা থাকে দুইটাকেই প্লাস করবেন, প্লাসে প্লাসে প্লাস হয়ে যাবে, আমরা পাবো 4050, এটাকে আবার ডেবিটে লিখে দিবেন। ওকে, আর ইউটিলিটিস 900 ডেবিটে আছে, আর কিছু করার নাই, সো এখানে 900 আমরা ডেবিটে লিখে ফেললাম। আর এই রুলের সামারি হচ্ছে সোফার যদি কিছু না থাকে তাহলে আগে যা ছিল সেটাই এখানে লিখবেন, যেমন আমরা এই জিনিসগুলো দেখেছি। এখানে যেহেতু কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, সো আগে যা ছিল ডেবিট ক্রেডিটে এগুলো তাই থাকবে। যদি দুইটা অ্যামাউন্ট ডেবিটে থাকে প্লাস করে ডেবিটে লিখবো, যদি দুইটা অ্যামাউন্টই ক্রেডিটে থাকে প্লাস করে ক্রেডিটে লিখবো, আর একটা অ্যামাউন্ট ডেবিটে একটা অ্যামাউন্ট ক্রেডিটে যদি থাকে আমরা বড়টা থেকে ছোটটা মাইনাস করব, যেটার ওয়েট বেশি সেটাতে লিখবো। ওকে, এটুকু আমাদের গেল। এইটুক করে ফেলার পরে এখন এসে দেখেন নিচে যে আইটেমগুলো আছে, এই নিচের আইটেমগুলোর ক্ষেত্রে অলওয়েজ কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্স ফাঁকা থাকবে, সবগুলো আপনার অ্যাডজাস্টমেন্টে হবে। এটার মিনিংটা হচ্ছে আপনি এই জিনিসগুলোকে আপনার প্রথম যে ড্রাফট বা রিপোর্ট করেছিলেন সেটাতে একদমই লিখেন নাই, আপনার ফ্যাকাল্টি মেম্বার বলছে এগুলোকে নতুন করে অ্যাড করতে। তো আপনি যেগুলো নতুন করে অ্যাড করবেন এই নতুনগুলো পুরোটা আপনার অ্যাডজাস্টমেন্টে যা ছিল এখানেও তাই সেম টু সেম চলে আসবে, কোনো চেঞ্জ ছাড়াই। আমি জাস্ট কপি পেস্ট করে দিয়েছি আর কি। বুঝতে পেরেছেন? এখানে যেমন ডেবিটে এই তিনটা অ্যামাউন্ট ছিল, এগুলোকে ডেবিটে লিখে দিয়েছি। এখানে ক্রেডিটে 300 ছিল, এখানে তাই করলাম। আবার 200কে এখানে ডেবিটে টেনে দিলাম, এগুলোকেও ক্রেডিটে নিয়ে গেছি। এগুলোকে ডেবিট ক্রেডিট যা ছিল সেখানে নিয়ে গেছি। কারণটা কি, আমাদের এখানে অলরেডি কিছু নাই, ফাঁকা। সো এগুলো পুরোপুরি নতুন ধরে আমরা এখানে বসিয়ে দিয়েছি আর কি। অ্যান্ড নট সারপ্রাইজিংলি আমরা এই কাজটা করার পর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের নিচে যখন দেখব, এখানে টোটাল বরাবর দেখেন তো দুইটাই কি সেম আসতেছে না, 101055, দুইটাই সেম স্যার। আসতে হবে। যদি দুইটাই সেম আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের এখান থেকে এই দুইটাকে কম্বাইন করে এখানে যে ভ্যালুগুলো আমরা নিয়েছি এগুলো ঠিকঠাক হয়েছে, আর কোনো ঝামেলা নাই আমাদের। এই পর্যন্ত আর কোনো ঝামেলা নাই। এটা কি বুঝতে পেরেছেন? আর বুঝতে পারলে ঠিক আছে, আমরা সামনে আগাবো। না পারলে কারো কোনো ইস্যু থাকলে বলেন, সেটাকে আমরা শুনে দেন আগাই। কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমাদের তাহলে অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রি দুইবার করতে হবে, মানে চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 4 এর কোশ্চেন কি একসাথে হবে নাকি আলাদা আলাদা? এটা তো ম্যাম আলাদা আলাদা হবে আসলে, তো দুইবার তাহলে তো করবেন। আমাদের ওয়ার্কশিটের জন্য আলাদা করে মানে মানে অ্যাডজাস্টিং জার্নাল করতে হবে, আবার আগেও আবারও করতে হবে। নো, আমরা কি এখানে ওয়ার্কশিট করতে গিয়ে অ্যাডজাস্টিং জার্নাল আলাদা কোনো শিটে করেছি? চ্যাপ্টার 3 এর মতো করিনি তো। আমরা এটার ভেতরেই ডিরেক্ট আর কি আমাদের মেথডগুলোকে অ্যাপ্লাই করে বসিয়ে দিয়েছি, বুঝতে তাই না? পারছি স্যার। জি রাইট, স্যার। এভাবে আপনি দুই একবার প্র্যাকটিস করেন, এই শিটের মধ্যেই হয়ে যাবে আর কি, কোনো অসুবিধা নাই। ওকে, সো এখানে আর কি সবকিছু আপনার এই টেবিলের ভেতরে করতে হবে, এটার জন্য আলাদা কোনো কিছু করা লাগবে না। হ্যাঁ, ইন কেস আপনার যদি এরকম রাফ করতে হয় যে অ্যামাউন্টগুলো আমরা ডিরেক্ট এখানে বসিয়েছি, সেটা আমি হয়তো কোয়েশ্চেনে যেহেতু ওয়ার্কশিটই করতে বলছি, এই রাফগুলো বা এই ক্যালকুলেশনগুলো আর আলাদা করে দেখতে চাবো না চ্যাপ্টার 4 এর ম্যাথের জন্য। সেক্ষেত্রে আপনি এটাকে ডিরেক্ট ক্যালকুলেট করে এখানে বসায় ফেলবেন। আপনাদের দরকার হলে না হলে একটা এক্সট্রা রাফ পেজ আমি রাখলাম এক্সাম স্ক্রিপ্টের সাথে, ঠিক আছে, সেটাকে ইউজ করতে পারবেন, অসুবিধা নাই। এখানে আমরা যেটা চাই আপনি অ্যামাউন্টগুলোকে প্রপারলি বসিয়ে পুরো ওয়ার্কশিট করবেন। ইনফ্যাক্ট যে ভ্যালুগুলো ইনপুট দিবেন সব এটার ভেতরেই হবে। আর ওয়ার্কশিটে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের এই সেলগুলোর কিন্তু জায়গা ছোট থাকবে, কারণ এন্টায়ার ওয়ার্কশিটকে একটা পেজে ফিট করতে হবে। তো সেক্ষেত্রে কাটাকাটি যাতে না হয়, কারণ এখানে কেটে আবার অ্যামাউন্ট কারেক্টটা লেখার ওইভাবে জায়গা থাকে না, কনফিউশন ক্রিয়েট হয়। কারণ 60,000 কেটে আপনি ধরেন এখানে 70 লিখলেন, এখন 60,000 লিখতে যান, উপরে আর নিচে তো লিখতে পারবেনই না, এই সাইড সাইডে লিখতে গেলে আবার অন্য মিনিং চলে আসবে, তখন মনে হবে যে আপনি এটাকে আসলে ক্রেডিটে লিখছেন। রাইট, সো এই ব্যাপারে কেয়ারফুল থাকবেন। এই জিনিসটা খুবই ইজি, মনে রাখবেন, জাস্ট প্রসেস ফলো করতে হবে। প্রসেস ফলো করে 3-4 বার প্র্যাকটিস করেন, এক্সামের আগে আবার 2-1 বার দেখেন, আপনি ইজিলি পারবেন হোপফুলি, ঠিক আছে? সো আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করে ফেলেছি।
করে কিন্তু আপনি ডেফিনেটলি এটার যে টোটাল সাম আছে এই অ্যামাউন্ট গুলোকে সাম করে দেখে নেবেন ঠিক আছে কিনা। এটা ঠিক থাকা মানে আপনি উপর থেকে এই ভ্যালুগুলোকে প্রপারলি দুইটাকে কম্বাইন করে এখানে টানতে পেরেছেন আর কি। এই পর্যন্ত হয়ে যাওয়া মানে আমাদের ওয়ার্কশিট আসলে শেষ। এখন আমাদের জেনারেশনের ল্যাঙ্গুয়েজে আমরা যেটাকে বলি কপি পেস্ট, সেটা আমরা করব। মানে এই অ্যামাউন্ট গুলোকে ডিরেক্ট কিছু অ্যামাউন্ট এই জায়গায় টেনে দিব, কিছু অ্যামাউন্ট আমরা এই জায়গায় টেনে দিব। এটা করলে আমাদের ওয়ার্কশিট আসলে শেষ। নিচে গিয়ে জাস্ট নেট প্রফিট বা লস কত হয় সেটা আমরা বের করবো আর কি। ওকে, সো এই টানাটানিটা খুবই সিম্পল, এখানে বেশি কথা আমরা বলবো না। দেখেন পরবর্তীতে দুইটা কলাম আছে, একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, একটা হচ্ছে ব্যালেন্স শিট। তো সবার আগে সবচেয়ে সিম্পল ভাবে আপনি যে কাজটা করবেন, ইনকাম স্টেটমেন্ট কমপ্লিট করে ফেলবেন। এখন ইনকাম স্টেটমেন্টের কাজ কি এটা আপনাদের চ্যাপ্টার 1 থেকে আমি পড়িয়ে আসছি, যে ইনকাম স্টেটমেন্টের কাজ হচ্ছে আপনার প্রফিট বা লস বের করা। আর প্রফিট বা লস আমরা কিভাবে বের করি? রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করে বের করি। ইট মিনস আপনার এখানে যতগুলো রেভিনিউ আছে আর যতগুলো এক্সপেন্স আছে সব ইনকাম স্টেটমেন্টে নিয়ে আসবেন। আর আনার প্রসিজারটা কি? রেভিনিউ গুলো আমরা জানি ক্রেডিট, সো রেভিনিউ গুলোকে ক্রেডিটে লিখে দিবেন। এক্সপেন্স গুলো আমরা জানি ডেবিট, সো এক্সপেন্স গুলোকে ডেবিটে লিখে দিবেন অ্যান্ড ইউ আর ডান। তাহলে এবার আমরা দেখেন এখান থেকে শুরু থেকে দেখব। এটাকে আমি স্টিল হাইলাইট করে রাখতেছি এই কারণে, কারণ এখন আপনি যে ভ্যালুগুলোকে টানবেন এই কলাম থেকে টানবেন, কিন্তু এটা থেকে টানবেন না, কারণ এটাকে অ্যাডজাস্ট করে এখানে আনছি। এটা থেকেও টানবেন না, কারণ এটাকেও অ্যাডজাস্ট করে এখানে আনছি। সো এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কলাম, এখন এখান থেকে সবকিছু টানবেন। সো উপর থেকে এখন দেখেন ক্যাশ, সাপ্লাইজ, প্রিপেড ইন্স্যুরেন্স, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, নোট, ইকুইপমেন্ট পর্যন্ত দেখেন এগুলো সব আসলে আমাদের অ্যাসেট। একটা অ্যাসেটও ইনকাম স্টেটমেন্টে যাবে না, সো এগুলো আসবে না। তারপর দেখেন নোট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল, আনআর্ন রেন্ট রেভিনিউ, এগুলো সব কিন্তু আমাদের লায়াবিলিটি ক্রেডিটে আছে। লায়াবিলিটি গুলোও কিন্তু ইনকাম স্টেটমেন্টে আসবে না। ওনার্স ক্যাপিটাল তো আমরা জানি এটা ক্যাপিটাল, এটাও ইনকাম স্টেটমেন্টে আসবে না, কারণ ইনকাম স্টেটমেন্ট শুধু রেভিনিউ আর এক্সপেন্স আসবে। এবার দেখেন রেন্ট রেভিনিউ, এটা তো ইনকাম স্টেটমেন্টে আসবে, রাইট? এটা আসবে। সো এটা দেখেন এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কলাম বরাবর রেন্ট রেভিনিউ ক্রেডিটে 12,500 আছে, আপনি এখানে ক্রেডিটে 12,500 লিখে দিবেন। রেভিনিউ নিয়ে আসছি কারণ এটা আমাদের ইনকাম স্টেটমেন্ট, এখানে শুধু রেভিনিউ আর এক্সপেন্স আসবে। তারপরে নিচে দেখেন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, স্যালারিজ এক্সপেন্স, ইউটিলিটিজ এক্সপেন্স, এই তিনটাই যেহেতু এক্সপেন্স, তিনটার যে ভ্যালুগুলো এখানে দেওয়া আছে তিনটাই আমাদের এখানে চলে আসবে আর কি। আর যেহেতু এগুলো এক্সপেন্স, এগুলোকে আমরা ডেবিটে নিয়ে নিব। ওকে, সো তিনটাকে আমরা এখান থেকে ডিরেক্ট কপি পেস্ট করে ফেলেছি এখানে। তারপরে আসি নিচে। নিচে দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, বিল্ডিং, এই তিনটা হচ্ছে আমাদের এক্সপেন্স কিন্তু। সো আবার এই তিনটাকে আমি কপি করব, আর এরা যেহেতু এক্সপেন্স এদেরকে আমরা ডেবিটে পেস্ট করে দিব। মানে আপনারা যখন এক্সামে লিখবেন এখানে যা আছে এটা দেখে দেখে এখানে জাস্ট বসায় দিবেন আর কি। তারপরে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং, এটা আমাদের কোনো এক্সপেন্স না, এটাকে কন্ট্রা অ্যাসেট বলা হয়। মানে এটার কাজ হচ্ছে অ্যাসেটকে কমানো। সো যেহেতু অ্যাসেট ব্যালেন্স শিটে যাবে, কন্ট্রা অ্যাসেটটাও ব্যালেন্স শিটে যাবে। এটার সব ডিটেলস আমরা চ্যাপ্টার 10 এ পড়াশোনা করবো আর কি, যখন আমরা প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট নিয়ে পড়বো সেটার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ট্রিটমেন্ট গুলো তখন দেখবো আর কি। আপাতত জাস্ট মনে রাখবেন এটা কোনো এক্সপেন্স না, এটা হচ্ছে কন্ট্রা অ্যাসেট। কন্ট্রা অ্যাসেট সেখানে যাবে যেখানে অ্যাসেট যাবে। সো অ্যাসেট যেহেতু ব্যালেন্স শিটে যায়, এটাকে আমরা পরে ব্যালেন্স শিটে নিয়ে নিব আর কি। এটা গেল। তারপরে দেখেন ইন্টারেস্ট এক্সপেন্স আছে। কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার, একটু ইনকাম স্টেটমেন্টে যেভাবে আমরা ভ্যালুগুলো বসাইতেছি ওইটা একটু আরেকবার বলে দেন। এটা তো সিম্পল ম্যাম, আপনি জাস্ট এইখানে তাকাবেন। আপনার সুবিধার্থে আমি আগের যে এই পার্টটুকু আছে, মানে এই পার্টটুকু যে আছে এগুলোকে টোটালি মুছে দিচ্ছি। এগুলো ধরে নেন আপনার এখন এক্সিস্ট করে না, আপনি এগুলোর প্রতি ব্লাইন্ড, এদিকে তাকাবেনও না। কারণ আপনি এই দুইটাকে কম্বাইন করে কিন্তু মার্চ করে কিন্তু এই জায়গায় আসছেন। সো এই জায়গা থেকে ভ্যালু নেওয়া মানে এদেরকে একসাথে নিয়ে নেওয়া। তো যা কিছু নিবেন এই জায়গা থেকে নেবেন, ঠিক আছে? আর এখন দেখেন আমরা ইনকাম স্টেটমেন্টে কোন ভ্যালুগুলো টানবো, যেগুলো রেভিনিউ আর এক্সপেন্স সেগুলো শুধু। বুঝতে পারছেন? তো এই থেকে এই পর্যন্ত দেখেন আমাদের পুরোটাই হচ্ছে অ্যাসেট আর লায়াবিলিটি আর ক্যাপিটাল আছে। সো এগুলোকে একটাকে আমরা ইনকাম স্টেটমেন্টে টানি নাই। তার মানে কি এগুলো ব্যালেন্স শিটে যাবে না, আপনি চাইলে এখনই এদেরকে ব্যালেন্স শিটে নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। কপি করে পুরোটাকে আপনি এখানে ব্যালেন্স শিটে পেস্ট করে দিতে পারেন।
কোনো অসুবিধা নাই। ঠিক আছে, জি স্যার। এটাও করতে পারেন অথবা এটা আমরা শেষেও করতে পারি। তো আমরা যাই হোক সিম্পলিসিটির জন্য আপাতত জাস্ট ইনকাম মানে রেভিনিউ আর এক্সপেন্স গুলোকে আগে সাইডে টেনে ফেলি। সো দেখেন রেন্ট রেভিনিউ, অ্যাডভার্টাইজিং, স্যালারি, ইউটিলিটি, এই এক্সপেন্স গুলোকে আমরা দেখেন এই অ্যাডজাস্টেডে ডেবিটে যে অ্যামাউন্ট আর ক্রেডিটে যে অ্যামাউন্ট যেভাবে ছিল সেভাবে শুধু কপি পেস্ট করেছি এখানে, আর কিছু করিনি কিন্তু, রাইট? কপি পেস্ট করেছি। এখানেও দেখেন এরপরে আরো 3টা এক্সপেন্স আছে, ইন্স্যুরেন্স, সাপ্লাইজ, ডেপ্রিসিয়েশন। এরা ডেবিটে যে অ্যামাউন্ট যেভাবে ছিল এদেরকে কপি করে ইনকাম স্টেটমেন্টে ডেবিটেই পেস্ট করে দিয়েছি, আর কিছু করিনি। এরপর দেখেন এখানে ইন্টারেস্ট এক্সপেন্স আছে, ডেবিটে 200 আছে, এটাকে আমরা ডেবিটে 200 পেস্ট করে দিব। তারপরে ইন্টারেস্ট পেয়েবল আছে, স্যালারি পেয়েবল আছে, এগুলো কিন্তু আমাদের লায়াবিলিটি, সো এগুলোকে আর ইনকাম স্টেটমেন্টে নিব না। দেন আছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 125 ডেবিটে, এটা এক্সপেন্স যেহেতু এটা ইনকাম স্টেটমেন্টে 125 ডেবিটে বসবে। আর ফাইনালি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা আমাদের কন্ট্রা অ্যাসেট, সো এটার ইনকাম স্টেটমেন্টে আসবে না। তার মানে কি জানেন, আমি অলরেডি সব রেভিনিউ আর সব এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে টেনে ফেলছি, অ্যান্ড টেনে ফেলার পরে এদের সাম কিন্তু মিলবে না, মনে রাখবেন। এই ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের সাম কিন্তু মিলবে না, আসলে ডিফারেন্স থাকবে। অনেক সময় মিলতেও পারে, কখন মিলবে আমি একটু পরে বলতেছি, কোন সিচুয়েশনে মিলবে, ডিফারেন্স নর্মালি থাকে আর কি। এটা গেল। এটা যাওয়ার পরে আমরা এখন কি করব, বাকি যে রিমেইনিং অ্যামাউন্ট গুলো আছে এটার আমাদের কিচ্ছু দেখা লাগবে না। রিমেইনিং অ্যামাউন্ট গুলো ডেফিনেটলি কোথায় যাবে, ব্যালেন্স শিটে। সো এখানে দেখেন এই অ্যামাউন্ট গুলো হচ্ছে আমাদের অ্যাসেট, লায়াবিলিটি, ক্যাপিটাল আছে, এগুলোকে জাস্ট কপি করে আপনি ব্যালেন্স শিটে যেভাবে আছে সেভাবে বসায় দেন। যে অ্যামাউন্ট যেভাবে ডেবিট ক্রেডিটে আছে ওগুলোকে ওভাবে জাস্ট ব্যালেন্স শিটে আমি কপি করে পেস্ট করে টেনে দিচ্ছি আর কি। তারপর নিচে আসি, এগুলো তো আমরা নিয়ে ফেলেছি, দেন এগুলোকেও নিয়ে ফেলেছি, এই 300 কে নেই নাই, সো এটাকে কপি করে এখানে আপনি পেস্ট করে দিবেন ব্যালেন্স শিটে, কারণ কি এটা আমাদের কন্ট্রা অ্যাসেট। তারপরে আর কোনগুলোকে নেওয়া হয়েছে বা নেই নাই, এটাকে নিয়েছি, এই দুইটা জিনিসকে নেই নাই কিন্তু, কারণ এগুলো দেখেন দুইটাই পেয়েবল বা লায়াবিলিটি, 200 আর 750। সো এই দুটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিব 200 and 750, অ্যান্ড 125 কে নিয়ে ফেলেছি কারণ এটা এক্সপেন্স। এই 125 কে আমরা এখনো নেই নাই কারণ এটা কন্ট্রা অ্যাসেট, এটাকে আমরা 125 হিসেবে এখানে বসায় দিব, বসায় ফেললাম। ঠিক আছে, এখন আপনার কাজ কি জানেন? আরেকবার দেখাই দিতে। শিওর স্যার, আমি ব্যালেন্স শিট তাহলে মুছে দেখাই দিচ্ছি, পুরোটা আমরা মুছে ফেলতেছি, কোনো অসুবিধা নাই, মুছে ফেললাম। আমরা ব্যালেন্স শিট কি করব স্যার, দেখেন যে আইটেমগুলো অলরেডি ইনকাম স্টেটমেন্টে চলে গেছে ওগুলো বাদে বাকি সব ব্যালেন্স শিটে নিয়ে নিব, ঝামেলা শেষ। কারণ আমাদের কাজটা হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে সবকিছু এই দুইটাতে টানা। সো আমরা প্রথমে কেয়ারফুল ছিলাম ইনকাম স্টেটমেন্টে টানার ক্ষেত্রে, কারণ এখানে নর্মালি আইটেমগুলো কমই থাকে, তো এগুলো কম থাকা মানে এগুলোকে আলাদা করে আমরা ইনকাম স্টেটমেন্টে নিয়ে ফেলেছি, এইটুক তো বুঝছেন, রাইট? ইয়েস স্যার। সো এইটুক যদি বুঝে থাকেন, এখন আপনার কাজ হচ্ছে বাকি যা যা আমরা ইনকাম স্টেটমেন্টে নেই নাই সবকিছুকে আমরা ব্যালেন্স শিটে নিয়ে নিব, কথা শেষ। যেগুলো ডেবিটে ছিল সেগুলোকে ডেবিটে নিয়ে নিব, যেগুলোকে ক্রেডিটে ছিল সেগুলোকে ক্রেডিটে নিয়ে নিব। সো আমি ভেঙে ভেঙে দেখাই, দেখেন এই আইটেমগুলো কিন্তু আমাদের এখানে ডেবিটে আছে, ইনকাম স্টেটমেন্টে যায় নাই, সো এগুলোকে কপি করে আপনি ব্যালেন্স শিটের ডেবিটে বসায় দিবেন, মানে যা ডেবিটে ছিল সেটা ব্যালেন্স শিটের ডেবিটেই আসবে। আবার এই আইটেমগুলো দেখেন এতগুলো, এগুলো আমাদের ক্রেডিটে ছিল, এগুলোকে কপি করে আপনি ব্যালেন্স শিটের ক্রেডিটে বসায় দিবেন। ঠিক আছে, বাট এই জিনিসটা রেন্ট রেভিনিউ কিন্তু আর আমরা ব্যালেন্স শিটে নিব না, কারণ এটা যেহেতু রেভিনিউ, এটা ইনকাম স্টেটমেন্টে দেখেন এই জায়গায় একবার নিয়ে ফেলেছি 12,500, এটা আর আসবে না। একইভাবে এই 3টা এক্সপেন্স কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্টে নিয়ে ফেলেছি, দেখেন এই আইটেমগুলো নিয়ে ফেলেছি ইনকাম স্টেটমেন্টে, সো এগুলো আর ব্যালেন্স শিটে আসবে না। মানে কথা হচ্ছে প্রত্যেকটা আইটেম এখান থেকে জাস্ট একবার যাবে, হয় এখানে যাবে নয় এখানে যাবে। সো রেভিনিউ আর এক্সপেন্স হিসেবে যেগুলো এখানে চলে আসছে সেগুলো আর ব্যালেন্স শিটে আসবে না, ব্যালেন্স শিটে বাকিগুলো আসবে আর কি। এবার কি বুঝতে পেরেছেন স্যার? জি স্যার, ক্লিয়ার। ওকে, তো এখানে 300 বাকি আছে, এটাকে আপনি এখানে 300 হিসেবে বসায় দিবেন, যেহেতু এপাশে ক্রেডিটে ছিল এপাশেও ক্রেডিটে বসিয়েছি। প্লাস এখানে 200 আর 750 নেওয়া বাকি আছে, এদেরকে আমরা ইনকাম স্টেটমেন্টে নেই নাই, সো এদেরকে ব্যালেন্স শিটে আমরা 200 750
হুবহু বসায় দিব আর কি। আর ফাইনালি এই 125 ছিল, এটাকে কপি করে এখানে আমরা 125 বসিয়ে দিয়েছি, ডান। এটা বসানোর পরে আমাদের কাজ কি, আমাদের যা যা আছে যেভাবে আছে সবগুলো জাস্ট নিচে সাম করব। দ্যাট ইজ আপনার ইনকাম স্টেটমেন্টের ডেবিটে দেখেন যে আইটেমগুলো আছে, এই 600, 4050, 900, তারপর 200, 1330, 300, 200, 125 সবগুলোকে সাম করবেন, করে যা আসবে এখানে বসায় দিবেন। তারপরে ক্রেডিটে দেখেন একমাত্র একটা আইটেম আছে ইনকাম স্টেটমেন্টে, 12500। সো এখানে সাম হচ্ছে এটাই 12500। দেন ব্যালেন্স শিটে দেখেন ডেবিটে এই অ্যামাউন্ট গুলো আছে, এগুলোর সাম হচ্ছে কি আপনার 93,350, এটাকে এখানে এইভাবে বসায় দিবেন। আর ব্যালেন্স শিটের ক্রেডিটে যত আইটেম আছে সেগুলোর সাম দেখেন এই 88,555, এটাকে এখানে বসায় দিবেন। এইটুক আগে আমরা শেষ করব, ঠিক আছে? এইটুক শেষ করার পর যেটা বলেছি, ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটে আমাদের কিন্তু নর্মালি আর কি ফিগারগুলো সেম হয় না, ডিফারেন্ট হয়। ওকে, ফিগারগুলো ডিফারেন্ট হওয়া মানে ইদার আপনার প্রফিট হচ্ছে বা লস হচ্ছে, আর দুইটা ফিগারই সেম হওয়া মানে আপনার আসলে প্রফিটও হচ্ছে না, লসও হচ্ছে না। এটাকে আমরা ব্রেক ইভেন বলি। ব্রেক ইভেন মানে কোনো প্রফিটও হচ্ছে না, লসও হচ্ছে না। কারণটা কি দেখেন, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে আমরা জানি আমরা রেভিনিউ বসাই, আর ডেবিটে আমরা সবগুলো এক্সপেন্স বসাই। সো যদি রেভিনিউ আপনার ধরেন 12,500 আর সবগুলো এক্সপেন্স মিলেও যদি 12,500 হয়, তাহলে রেভিনিউ আর এক্সপেন্স তো ইকুয়াল, সেক্ষেত্রে আমাদের কোনো প্রফিটও হচ্ছে না, রাইট? তো যখন আপনার কোনো প্রফিট হবে না তখন দুইটা ফিগার মানে একই ভ্যালু হতে পারে। আর যখনই দেখবেন ইনকাম স্টেটমেন্টে দুইটা ভ্যালু ইকুয়াল হচ্ছে, ব্যালেন্স শিটে যাই আসুক না কেন দুইটা ভ্যালু ইকুয়ালই আসবে। ধরে নেন ব্যালেন্স শিটে আপনার 93,350 আসবে, সেটা কিন্তু দুই সাইডে ইকুয়াল আসবে। আর এখন যেহেতু আমাদের কোনো ইকুয়াল আসে নাই, তার মানে আমরা বুঝতেই পারছি আমাদের এখানে প্রফিট বা লস কিছু একটা হয়েছে। সো কিভাবে ডিসাইড করবেন প্রফিট বা লস হয়েছে? আপনি জাস্ট ইনকাম স্টেটমেন্টে ডেবিট আর ক্রেডিটকে কম্পেয়ার করবেন। আপনি দেখতে পাচ্ছেন ক্রেডিট হচ্ছে ডেবিটের চেয়ে বড়, আর আমরা কি জানি ক্রেডিটে রেভিনিউ হয়, ডেবিটে এক্সপেন্স হয়। ইন আদার ওয়ার্ডস আমরা এটা বলতে পারি না যে আমাদের রেভিনিউ হচ্ছে এক্সপেন্সের চেয়ে বেশি, ইট মিন্স আমাদের প্রফিট হয়েছে। এটা কি বলতে পারি? ইয়েস, প্রফিট হয়েছে। এখন আমরা জাস্ট ক্যালকুলেটরে দেখব যে 12,500 যে রেভিনিউ আছে এখান থেকে মাইনাস দিবেন 7705 অল এক্সপেন্সেস, তাহলে আপনি পাচ্ছেন 4795। এটাই হচ্ছে আমার প্রফিট, এটাই কি আমাদের প্রফিট। এখন আপনার কাজ কি জানেন, যেটা প্রফিট হয়েছে সেটাকে ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসাবেন 4795, আর ব্যালেন্স শিটের ক্রেডিটে বসাবেন 4795। জাস্ট এটাকে এইভাবে, এই যে নেট প্রফিট অর লস যে লাইনটা দেখতে পাচ্ছেন দেখেন এইখানে লেখা আছে, আমি হাইলাইট করে দিচ্ছি। এই যে দেখেন নেট প্রফিট অর লস, এই লাইন বরাবর আর কি যদি প্রফিট হয় ইনকাম স্টেটমেন্টের ডেবিটে আর ব্যালেন্স শিটের ক্রেডিটে বসাতে হবে। এটা জাস্ট আমাদের ম্যাথ মিলানোর জন্য আর কি, আর কিছু না। ইনকাম স্টেটমেন্টের ডেবিটে আর ব্যালেন্স শিটের ক্রেডিটে বসাতে হবে। ওকে, এটা আমরা যদি করে ফেলি, করার পর দেখেন এই দুইটা আইটেম মিলে আমাদের 12,500 হচ্ছে, এখানে আমরা 12,500 নিচে গ্র্যান্ড টোটালে বসাই দিব, আর এখানে তো 12,500 আছে আর কিছু নাই, এখানে 12,500ই গ্র্যান্ড টোটালে বসাই দিব। ফাইনালি এখানে দেখেন 93,350 আছে, আর কিছু নাই, এটাকে আমরা এইভাবেই 93,350 বসাই দিব। আর এখানে দুইটা অ্যামাউন্ট আছে, এদেরকে এবার আমরা সাম করে দেখি, চলেন কি আসে। যদি আমাদের ম্যাথ বা সবকিছু কারেক্ট হয়, দুইটাই কিন্তু সাম হয়ে 93,350 আসতে হবে। সো দেখেন প্রথমে 88,555 নিয়েছি প্লাস 4795 দিব, 4795 দিয়ে এন্টার দিলে কি আসতেছে দেখেন তো, 93,350 আসতেছে, যেটা আমাদের ব্যালেন্স শিটে অলরেডি ডেবিটে ছিল। সো এখানেও সামারি হচ্ছে 93,350 আসতেছে। এটা করা মাত্রই দেখবেন ইনকাম স্টেটমেন্টের দুই সাইডের যে গ্র্যান্ড টোটাল সেটা মিলে গেছে, আবার ব্যালেন্স শিটের দুই সাইডের যে গ্র্যান্ড টোটাল সেটা মিলে গেছে। আপনার ওয়ার্কশিট 100% কারেক্ট ভাবে আপনি শেষ করতে পেরেছেন। এই নিয়মটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, আমি তাহলে অল্টারনেটিভ সিনারিও গুলো আপনাদের বলে দেই। ধরে নেন ইনকাম স্টেটমেন্টে ডেবিট অ্যামাউন্ট বড় ছিল, ক্রেডিট ছোট ছিল।
এটার মানে হচ্ছে আপনার লস হয়েছে। যদি লস হতো তাহলে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসাতেন আর ব্যালেন্স শিটের ডেবিটে বসাতেন। তারপরে আবার চারটা ফিগার গুলোকে একসাথে সাম করতেন, দুই সাইডে একই অ্যামাউন্ট চলে আসতো, আপনার ব্যালেন্স শিট শেষ, মানে আপনার ওয়ার্কশিট শেষ আর কি। আর যদি এমন হতো যে প্রফিটও হয় নাই লসও হয় নাই, জিরো, তার মানে এই দুইটা ইকুয়াল হতো, আর বাই ডিফল্ট এই দুইটা ইকুয়াল হতো, দেন আপনি এখানে কিছুই করতেন না, প্রফিটও নাই লসও নাই, জিরো থাকতো। এই জিনিসগুলো যা আছে সেগুলোই এখানে বসে যেত, ঝামেলা শেষ। ওকে, এই জি, হচ্ছে স্যার। আমাদের এন্টায়ার ওয়ার্কশিট। এটার প্রসেস নিয়ে কারো কোনো অসুবিধা আছে?